অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 36 অগ্নি সর্বোচ্চ গতিতে গাড়ি স্টার্ট দেয়। ইয়ানা সামনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে। ভয়ে অগ্নির বাহু চেপে ধরে বলে, প্লিজ স্টপ দ্য কার। এইভাবে চালাবেন না প্লিজ। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি ভুলে বলে ফেলেছি আর কোনোদিন বলবো না। প্লিজ গাড়ি ধীরে ধীরে চালান। ইয়ানার কথায় অগ্নি ধমক দিয়ে বলে, চুপ। মরার শখ জেগেছে না, চল মেরে দেয়। এমনিতে বাঁচিয়ে রেখে আমার প্রতিনিয়ত ভয় নিয়ে থাকতে হয়। ইয়ানা সামনের দিকে তাকিয়ে ভয়ে শরীর কেঁপে উঠে। ইয়ানা ভয়ে চিৎকার দিয়ে বলে, মি চৌধুরী ব্রিজের সামনে ট্রাক। অগ্নি সামনে তাকায়। গাড়ি ট্রাকের দিকে ব্রেক কষার আগেই অগ্নি গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেয়। গাড়িটা গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। তবে বেশি জোরে আঘাত করেনি, তার আগেই অগ্নি দক্ষ হাতে সামলে নেই। গাড়ি থামতেই অগ্নি ইয়ানার দিকে তাকায়। ইয়ানা অগ্নির বুকে হামলে পড়ে। শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠে। অগ্নি ঠোঁট ভিজিয়ে ইয়ানাকে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম হিয়ার উইথ ইউ, ডোন্ট বি অ্যাফ্রেড। শান্ত হও, কিছু হয়নি। ইয়ানা একাধারে হেঁচকি তুলতে থাকে। ভয়ে অগ্নির শার্ট আরও ভালোভাবে আঁকড়ে ধরে। ইয়ানার কান্না দেখে নিজের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সামান্য রাগ দেখিয়ে ধমক দিয়ে বলে, স্টপ ক্রাইং স্টুপিড। বলেছি না আমি সাথে আছি। কান্না করলে আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বসো। কান্নার শব্দ পুনরায় আসলে থাপড়িয়ে অজ্ঞান করব। ইয়ানা অগ্নির ধমকে চুপ হয়ে যায়। তবে বারবার কেঁপে উঠছে নরম শরীরটা। অগ্নির বুকে মুখ গুজে দিয়ে ধীর কণ্ঠে বলে, খুব খারাপ আপনি। আমি কান্না কিরছি, আমার কান্না না থামিয়ে আমাকে ধমক দিচ্ছেন। ভালোবাসতে জানেন না? ইয়ানার কথায় অগ্নি ঠোঁট কামড়ে হাসে। এরপর ইয়ানার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এখন কি আদর করলে কান্না থামবে? কিন্তু এখন তো মেইন রোডের পাশে আছি। গাড়ি কেঁপে উঠলে লোকজন তাকিয়ে থাকবে। লোকজনের মনোরঞ্জনের দৃশ্য হওয়া যাবে না রাস্তার মধ্যে। বাড়ি চলো, সব পেয়ে যাবে। অগ্নির কথার মানে বুঝে ইয়ানা বিরক্তি নিয়ে বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলে, আপনি ভালোবাসার মানে শুধু কি এইসব ওই বুঝেন? অগ্নি গাড়িটা পিছন দিকে সরিয়ে বলে, ভালোবাসাটাই তো চিনি না, মানে বুঝব কিভাবে? বুঝাও আমাকে। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ভালোবাসা মানে হচ্ছে স্বামী স্ত্রীর এক অমূল্য বন্ধন। ভালোবাসা মানে হল একে অপরের প্রতি নিঃস্বার্থ অনুভব, বিশ্বাস, শ্রদ্ধা ও যত্নশীলতা। এটি শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং মানসিক, আবেগিক ও আত্মিক এক গভীর বন্ধন, যেখানে স্ত্রীর ছোট ছোট আবদারগুলোকে প্রাধান্য দিবে। কিছু কিছু সময় স্ত্রীর খুশির জন্য চন্দ্রবিলাস করবে। হাতে হাত রেখে সমুদ্রের পার হাঁটবে, এইটাই হচ্ছে ভালোবাসা। অগ্নি ঠোঁট চেপে ইয়ানার দিকে এক পলক তাকিয়ে বলে, তুমি আমার ভালোবাসা নও, তার চেয়ে মূর্ধ্বে যদি কিছু থাকে তাহলে তুমি হচ্ছে সেটা। তুমি আমার এমন এক তীব্র অনুভব যা আমাকে নিয়ন্ত্রণ হারা করে ফেলে। তোমার উপস্থিতি আমার হৃদয়হীন বুকে এ রক্তক্ষরণের বন্যা বইয়ে দেয়। চাঁদের সাথে তোমার তুলনা দিব না, কারণ তোমার সৌন্দর্যের তুলনা দেওয়ার মতো শব্দভাণ্ডার এখন ও আমার মস্তিষ্কে গঠিত হয়নি। যদি বলো স্ত্রীর প্রাধান্য, সেটা আমি নিজের থেকে ও বেশি দেয়। কিন্তু সেটা শুধুমাত্র আমাকে ঘিরে হতে হয়। আমার আবেগ আর তীব্রতা বুঝার ক্ষমতা তোমার ও নেই। ইয়ানা কিছুক্ষণ তাকিয়ে থেকে মিহি সুরে বলে, কথা দিয়ে মুগ্ধ করতে পারেন অনেক। একজন মাফিয়ার মুখে এত নরম কথা মানায় না। আপনার ব্যক্তিত্বে ছুরি আঘাত হবে। তাই এলার্ট দিচ্ছি, এতটা ও নরম হবেন না। অগ্নি স্টিয়ারিং ঘুরিয়ে বাঁকা হাসে। ইয়ানা আর কিছু বলে না। চুপ হয়ে যায় একদম। মনে মনে আল্লাহর কাছে হাজার শুকরিয়া করে ঠিক সময়ে গাড়িটাকে হ্যান্ডেল করার সুযোগ দিয়েছে। জানি না আজ কি হতো। অগ্নি গাড়ি রাস্তায় তুলে ডান পায়ে ব্রেক প্যাডেলে চাপ দেয়। এরপর স্টিয়ারিং হুইলের স্টার্ট কনসোল বাটনে চাপ দিতে যাবে, এমন সময় ইয়ানা অগ্নির হাতে ধরে ঝাঁকিয়ে বলে, মি চৌধুরী কাঠবিড়াল, প্লিজ একটা এনে দিন না। ইয়ানা গাড়ির দরজার বাহিরে তাকিয়ে আছে। ইয়ানার কথা শুনে অগ্নি কপাল কুঁচকে বাহিরে তাকায়। তাকিয়ে দেখে একটা 14 বছরের মতো বাচ্চা ছেলে একটা বাক্সের মধ্যে অনেক কাঠবিড়াল নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নি ইয়ানার কথাটা নাখোঁজ করে দিয়ে বলে, প্রয়োজন নেই। কাঠবিড়াল দিয়ে কি করবে তুমি? ইয়ানা মন খারাপ করে অগ্নির দিকে তাকায়। এরপর বায়না ধরে বলে, এনে দিন না, এমন কেন করছেন?
আমি এইটাকে পোষ মানাব। অগ্নি, কি প্রয়োজন? ইয়ানা, প্রাণী হচ্ছে একটা কিউটের ডিব্বা। বিড়াল তো আপনার জন্য রুমেও আসতে পারে না। সামান্য কাঠবিড়াল চেয়েছি, মানা কেন করছেন? এনে দিন না। বেশি টাকা লাগবে না। অগ্নি কপাল কুঁচকে হাসকি সুরে বলে। এই মেয়ে টাকার হিসেব কেন মিলাচ্ছ আমার সাথে? ইয়ানা, না এনে দিলে কি ভাবব শুনি? বউ হয়ে একটা জিনিস চেয়েছি, স্বামী হিসেবে এনে দেওয়া সেটা আপনার কর্তব্য। অগ্নি হালকা হেসে ইয়ানার দিকে ঝুঁকে বলে। তুমি জানো এই স্বামী শব্দটার ওজন কতটুকু? আমি পূর্ণাঙ্গ স্বামীর অধিকার ফলাতে শুরু করলে সামলাতে পারবে আমাকে? ইয়ানা কিছুটা হেলে বলে। আর কিভাবে স্বামীর অধিকার ফলায়? অগ্নি, যেদিন ফলাপ সেদিন দেখে নিও। এখন তো 1 সপ্তাহ রেস্ট নিতে হয়, পরে দেখা গেল 1 মাস রেস্ট নিতে হচ্ছে। ইয়ানা নাক মুখ কুচকে বলে। কতটা নির্লজ্জ আপনি! আমি কাল সিলেট গিয়ে শাহজালাল অথবা শাহ পরান মাজারে গিয়ে আরজি জানিয়ে আসব, আল্লাহ যাতে আপনাকে একটু লজ্জা শরম দান করেন। অগ্নি ইয়ানার কথায় স্বভাবসুলভ ঠোঁট কামড়ে হেসে বলে। আর এইটাও বলে এসো তোমাকে যাতে একটু শক্তি দান করে, যাতে পরের বার জ্ঞান হারিয়ে নেতিয়ে না পড়ো। ইয়ানা কটমট চোখে অগ্নির দিকে তাকায়। অগ্নি গম্ভীর হেসে গাড়ি থেকে নেমে যায়। এরপর ছেলেটাকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। ছেলেটা অগ্নির ডাক শুনে এগিয়ে এসে বলে। জি স্যার, কয়টা নিবেন? অগ্নি বাক্সটার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে। একটা দিচ্ছি, এই অনেক। একটা দাও। এরপর পকেট থেকে পার্স বের করে টাকা দেওয়ার জন্য। কিন্তু পার্সে টাকা নেই, শুধু ব্যাংক কার্ড, এটিএম কার্ড রাখা। সামান্য বিরক্তি নিয়ে গাড়ির দরজা খুলে। পার্সে কোনো টাকা থাকে না, সেটা তো ভুলেই গিয়েছিল। অগ্নি গাড়ির ভিতরে একটা মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে ছেলেটার হাতে দেয়। ছেলেটা 1000 টাকার নোট দেখে বলে। স্যার, একটার দাম তো মাত্র 200 টাকা, আপনি 1000 টাকা কেন দিয়েছেন? অগ্নি, রেখে দাও। আর এ কি এইটা? ওহো, কাঠবিড়াল, এইটা নিয়ে গাড়িতে বসে থাকা মেয়েটার কাছে দাও। ছেলেটা 1000 টাকার নোট নিতে না চাইলে অগ্নির এক ধমকে ভয়ে চুপসে যায়। মনে হচ্ছে ভয়ে এই বুঝি অজ্ঞান হয়ে পড়বে। ছেলেটা ইয়ানার হাতে কাঠবিড়াল দিয়ে দ্রুত এখান থেকে প্রস্থান করে। ইয়ানা বিড়ালটাকে নিয়ে সামনে ধরে। দেখতে সাধারণত ধূসর বাদামি রঙের। পিঠে সাদা কালো ডোরা দাগ। লেজটা তোলার মতো ঝুটি করা। দেখতে মোটা আর লম্বা। ইয়ানা চোখগুলোর দিকে তাকিয়ে বলে। ওরে আল্লাহ, মি চৌধুরী, কাঠবিড়ালের চোখ তো ঠিক আপনার চোখের মতো। গাড়ি চালানোর মধ্যে ইয়ানার এমন কথায় অগ্নি ভেবাচেকা খেয়ে যায়। অগ্নি থমথমে খেয়ে সেদিকে তাকিয়ে মৃদু ধমকে বলে। হোয়াট ডিড ইউ সে? ইয়ানা হাসি দিয়ে বলে। আরে এই দেখুন, কাঠবিড়ালের চোখ ও আপনার চোখের মতো ব্রাউন। আপনারটা কম আর এইটা বেশি, এইটাই পার্থক্য। অগ্নি বিড়বিড় করে বলে। স্টুপিড! ইয়ানা বিড়ালটার গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে। তোর কি নাম রাখা যায় বলতো? নতুন বাচ্চাদের তো নাম রাখতে হয়। আর তুই ও নতুন। যেহেতু তুই আমার বাচ্চা, সেহেতু তোর নামটা তো ইউনিক হতেই হবে। ইয়ানার এমন কথায় অগ্নি বিরক্তি স্বরে ফুঁসে উঠে বলে। তোমাকে তো আমি প্রতিনিয়ত বার্থ কন্ট্রোল লোস্ট্রিন পিল খাওয়াচ্ছি। এত সতর্কতার পরে ও বাচ্চা আসলো কোথা থেকে তোমার? তাও আবার কাঠবিড়ালের বাচ্চা। ইয়ানা অগ্নির দিকে তাকায়, তবে রাগ বা বিরক্তির ভাব ফুটিয়ে তুলে না। শান্ত সুরে বলে। একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, পরে একটা গাছের সামনে উস্টা খেয়ে পড়ি। পরে আর কি, ব্যাস আমি কাঠবিড়ালের মা হয়ে যায়। তখন তো আর আপনার সুনামধন্য পিল খাওয়াননি। কি আর করার, ভুলবশত হয়ে গেছে। ইয়ানা কথাগুলো বলে এক ফুস করে নিঃশ্বাস ছাড়ে। অগ্নি ইয়ানার কথায় চমকালে ও কিছু বলে না। অগ্নির লাল কালারের রোলস রয়েস গাড়িটি চৌধুরী ভিলায় গিয়ে থামে। ইয়ানা কাঠবিড়ালটাকে নিয়ে গাড়ি থেকে নেমে অগ্নিকে রেখে চলে যায়। দরজার সামনে গিয়ে কিছু একটা মনে পড়তেই পিছনে ফিরে তাকায়। দেখে অগ্নি পুনরায় গাড়িতে গিয়ে বসছে। ইয়ানা দ্রুত অগ্নির কাছে গিয়ে ভয়ে বলে। মি চৌধুর, আজ বাহিরে যাওয়ার দরকার নেই। ইয়ানার এমন কথায় অগ্নি সন্দেহ দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে বলে। কেন? আর কি চাই? রাতের সব হবে, এখন কাজ আছে আমার। ইয়ানা অগ্নির বাহু ধরে বলে। যা চান আজ আমি তাই দিব। তবুও বাহিরে যাবেন না প্লিজ। অগ্নি ইয়ানার এমন মিনতি দেখে চোখে চোখ রেখে গালে হাত দিয়ে হালকা গলায় বলে। কি হয়েছে তোমার? আজ নিজ থেকে আলিঙ্গন করছ? চলো রুমে যাই। ইয়ানা মাথা নিচু করে মিহি সুরে বলে।
রাশেদ স্যারকে কিছু করবেন না প্লিজ। আপনি বাহিরে গেলে আজ নিশ্চয় একটা অঘটন ঘটবানে। ইয়ানার গালে রাখা আদুরে স্পর্শের হাতটা শক্ত হয়ে যায়। আকস্মিক চেপে ধরে গাল। ইয়ানা অসহায় হয়ে চোখ বন্ধ করে। অগ্নির আগে চোয়াল শক্ত করে বলে, তাহলে এই অনুভূতিটা অন্যজনের জন্য ছিল। এই কাছে আসার চাহিদাটা অন্যজনের জন্য মিনতি ছিল। আমার অনুভূতির সাথে ছলনা করিস? হ্যাঁ বলেছি না, তোর চোখে অন্যজনের জন্য কান্না আসলে তার আয়ু ঘনিয়ে আসবে। তুই কেন অন্যজনের জন্য কাঁদবি? তোর চোখের পানি থাকবে শুধু আমাকে ঘিরে। আর কখনো যাতে এমন না দেখি। লাস্ট ওয়ার্নিং দিলাম, এর আগেও অনেকবার দিয়েছি। পরের বার ওয়ার্নিং দিব না, সোজা পদক্ষেপ নিব। অগ্নি ইয়ানাকে ছেড়ে দিয়ে সোজা গাড়িতে গিয়ে বসে। ইয়ানা বুঝে উঠার আগেই গাড়ি নিয়ে চোখের সামনে দিয়ে চলে যায়। ইয়ানা শুধু অসহায় চোখে তাকিয়ে থাকে সেদিকে। ভিতরে আতঙ্ক আর ভয়ে হাহাকার করে উঠে। বিনা অপরাধে রাশেদ স্যার কি তবে বলির পাঠা হবে? আকাশ ভার্সিটি শেষ করে বাসায় যায়। আকাশের মা রিনিতা বেগম ডিভানে বসে টিভি দেখছিলেন। সাথে অবনীও বসে আছে। অবনীকে দেখে আকাশ কিছুটা চমকে উঠে। তাদের আইনিভাবে ছোটখাটো বিয়ে হয়েছে। অবনী আর আকাশের 2 বছরের রিলেশন ছিল। এক পর্যায়ে সবাই জানাজানি হলে শুধু বিয়ে করিয়ে রাখে। আকাশের পড়াশোনা শেষ হলে অনুষ্ঠান করে তাদের এক করা হবে। এখন আপাতত তারা আলাদা থাকে। বিয়ের পর থেকে অবনী সচরাচর এই বাড়িতে আসে না। আকাশ কাল থেকে ফোন দিচ্ছিল অবনীকে, কিন্তু ধরেনি সে। তাই কাল থেকে অবনীর প্রতি রাগ জমেছিল। পরে ভার্সিটিতে হোল্লা পার্টিকে পেয়ে কিছুক্ষণ সে কথা ভুলে থেকে। এখন আবার চোখের সামনে অবনীকে দেখে রাগটা মাথায় চেপে বসে। তাই অবনীকে পাত্তা না দিয়ে রিনিতা বেগমের উদ্দেশ্যে বলে, আম্মু আমি ফ্রেশ হচ্ছি, খাবারটা উপরে পাঠিয়ে দিও। নিচে আসার আর মুড নেই। আকাশ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উপরে চলে যায়। রিনিতা বেগম আবনির দিকে তাকিয়ে বলে, এর আবার কি হল? তোর সাথে কথা না বলেই উপরে চলে গেল। ফোনে ঝগড়া হয়েছে তোদের? অবনী সিঁড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, না ফুপি, ঝগড়া হয়নি। তুমি তো জানো তোমার ছেলের পুরো শরীরে কারেন্ট। কিছু হওয়ার আগেই ছেদ করে উঠে। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোমাদের ঘরে এমন ছেলে হয়েছে নাকি রাস্তা থেকে পেয়ে এনেছ। অবনীর কথায় রিনিতা বেগম কান মলা দিয়ে বলে, নিজের হাজব্যান্ডকে রাস্তার বালছিস মুখে আটকাচ্ছে না। অবনী কানে হাত দিয়ে বলে, ও ফুপি কান ছাড়ো, লাগছে খুব। আর কিছু বলবো না তোমার আদরের ছেলেকে। রিনিতা বেগম কান ছেড়ে খাবার ধরিয়ে দিয়ে বলে, মনে থাকে যেন। এইবার যা খাবারটা নিয়ে নবাবের রুমে দিয়ে আয়। অবনী আমি নিয়ে যাব। রিনিতা বেগম হুম যা। অবনী কাউচের উপর প্লেট রেখে বলে, ও ফুপি আমি পারব না। দেখেনো তোমার ছেলে কিভাবে রেগে আছে। রুমে গেলে নিশ্চয় মায়ের দিবে। আমি যাব না ফুপি, তোমার ছেলের খাবার তুমি নিয়ে দিয়ে আসো। রিনিতা বেগম কপাল কুঁচকে বলে, এইমাত্র না বললি তোদের মধ্যে ঝগড়া হয়নি? অবনী অসহায় হয়ে বলে, হয়নি তো, কিন্তু জানি না কেন রেগে আছে। রিমিতা বেগম স্বামী রাগ করলে সেই রাগ স্ত্রীকেই ভাঙাতে হয়। তুই ছাড়া আর কে ভাঙাবে আমার ছেলের রাগ শুনি? রিনিতা বেগমের কথায় অবনী লজ্জায় মাথা নিচু করে ফেলে। স্বামী স্ত্রী কথাটা ভাবতেই যেন শরীরে এক অদ্ভুত শিহরণ জেগে উঠে। অবনীর লজ্জা দেখে রিনিতা বেগম হাসি দিয়ে বলে, লজ্জা কেন পাচ্ছিস? বিয়ে তো হয়েই গেছে, শুধু তোকে আমার ঘরে আনা বাকি। অবনী লজ্জায় আর ও নুয়ে যায়। বিড়বিড় করে বলে, যাচ্ছি আমি তোমার ছেলের খাবার নিয়ে। এরপর কাউচ থেকে খাবারের প্লেট নিয়ে সোজা উপরে চলে যায়। রিনিতা বেগম অবনীর কান দেখে সামান্য আওয়াজে হেসে উঠে। অবনী আকাশের রুমের সামনে যায়। দরজায় হাত রাখতেই খুলে যায়। সে রুমে ঢুকে ঠিক সে সময় আকাশ শাওয়ার শেষ করে বের হয়। কোমরে টাওয়েল ড্যাপ পেঁচানো। অবনী সেদিকে তাকিয়ে অটোমেটিক চোখ বড় বড় করে ফেলে। তাদের মধ্যে রিলেশন ছিল, কিন্তু কখনো এইভাবে নখ ছাড়া রুমে ঢুকেনি। আকাশ ওর হাতটা ধরেছে শুধু। আর সেটা ধরতে ও বারবার পারমিশন নিয়েছে। আজ কিভাবে ঢুকে গেল সে নিজে ও জানে না। অবনী আকাশকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। চোখটা হাত দিয়ে ঢেকে বলে, সরিয়ে আমার নখ করে ঢুকার উচিত ছিল। আকাশ সব তো দেখেই নিয়েছিস, এতক্ষণ ডেব ডেব করে তাকিয়ে। এখন আবার চোখে হাত দিয়েছিস কেন? অবনী তার জন্য ও সরি। মানুষ মাত্র ওই তো ভুল বলো।
আগে তো কখনো নখ ছাড়া প্রবেশ করিনি, আজ জানি না কেন নখ করার কথা ভুলে গিয়েছিলাম। আকাশ একদম অবনীর কাছে এসে দাঁড়ায়। এরপর গম্ভীর হয়ে বলে, হাত সরাহ। এইভাবে আঙ্গুলের ফাঁক দিয়ে সব দেখছিস, আবার ন্যাকামো করছিস কেন? আকাশের কথা শুনে অবনী চট করে হাত সরিয়ে নেয়। কিভাবে বুঝলামই যে দেখছিলাম? আকাশ নিজের রাগটাকে সামলাতে না পেরে অবনীর বাহু চেপে ধরে তিরিক্ষি মেজাজে বলে, ইন্টারেস্ট উঠে গেছে আমার প্রতি। যেই বিয়ে করে বউ বানিয়েছি তখন ওই সব ইন্টারেস্ট উঠে গিয়েছে, তাই না? কই আগে তো রাত দিন আমাকে ফোন দিয়ে জ্বালিয়ে মারতি। এখন কেন দিনে একবার ও ফোন দিতে ইচ্ছে হয় না? তুই দিস না ভালো, আমি যে বারবার কাল রাতে এতগুলো ফোন দিয়েছি, ধরার প্রয়োজন বোধ করিসনি? নাকি ধরতে ইচ্ছে হয়নি? নতুন কাউকে পেয়েছি? হ্যাঁ। আকাশের এমন কঠিন শব্দে অবনীর চোখে পানি চলে আসে। আকাশ শাসন করলে ও এতটা রুড হয় না। শান্তভাবে ওকে বুঝায়, আজ কেন এইসব বলছে? অবনী চোখের পানি ছেড়ে বলে, কী সব বলছো এইগুলো? তোমাকে ছাড়া আমি কাউকে কল্পনাও করতে পারি না। আজ আমার এক্সাম শেষ হয়েছে। আজ লাস্ট এক্সাম ছিল। তুমি তো জানো আমি উচ্চতর গণিতে খুব উইক। তাই সব কিছু বন্ধ করে দিয়ে ম্যাথ করেছি। তোমাকে ফোন দিতে চেয়েছিলাম কিন্তু ইচ্ছে করেই দেয়নি। তোমার সাথে কথা শুরু হলে 1-2 ঘন্টা চলে যায়। তাই ইচ্ছে করে দেয়নি। আর তুমি আমাকে সন্দেহ করছো? অবনীর চোখের পানি দেখে আকাশের রাগটা কমে আসে। মেয়েটা তার বড্ড আদুরের। মাথা ঠান্ডা করে অবনীর 2 বাহুতে ধরে বলে, সরি, আর কান্না করিস না সোনা। তুই তো জানিস তোর সাথে কথা না বললে আমি পাগল হয়ে যায়। তার উপর তোর এমন অবহেলা, রাগ হচ্ছিল প্রচুর। তাই অজান্তেই আঘাত দিয়ে দিয়েছে। অবনী কান্না বন্ধ করে নিজের 2 বাহুর দিকে তাকায়। এই প্রথম তাকে স্পর্শ করেছে। অবনীর এমন তাকানো দেখে আকাশ মুচকি হাসে। অবনী বোকার মতো আকাশের দিকে তাকায়। আকাশ অবনীর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আগে বুঝছিলি না, এখন বউ হয়েছিস। আরও অনেক কিছুই করব, শুধু সময়টা আসতে দে। অবনী চোখ বড় বড় করে ফেলে। এইসব কি কথা বলছে? লজ্জায় মাথা নিচু করে ফেলে। আজ ওরা মা ছেলে এইভাবে লজ্জা দিচ্ছে কেন আমাকে? অবনীকে এইভাবে লজ্জা পেতে দেখে আকাশ প্রতিবারের মতো মাথায় গাঁটটা মেরে বলে, লজ্জা না পেয়ে এসে পতি সেবা কর, কাজে আসবে। একদিনের জন্য এসেছিস, ভালো করে স্ত্রীর দায়িত্ব পালন করে যা। খাইয়ে দে আমাকে। অবনী আকাশের দিকে তাকায়। আকাশ ভ্রু নাচিয়ে বলে, কি হলো আয়? ওইখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? আগে কখনো খাইয়ে দেসনি। অবনী নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে হাত ওয়াশ করে এসে আকাশের সামনে বসে। এরপর প্লেটটা হাতে নিয়ে 1 লোকমা ভাত আকাশের মুখের সামনে তুলে ধরে। আকাশ হা করে মুখে নিবে এমন সময় অবনী হাত সরিয়ে বলে, কথা দাও কামড় দিবে না, দুষ্টামি করবে না? আকাশ, করতে ইচ্ছে হয়েছিল, তবে আর করব না। এমনি অনেক কেঁদেছিস একটু আগে, আর কাঁদাতে চায় না। আপনি হাসি দিয়ে আকাশের মুখে ভাত ঢুকিয়ে দেয়। আকাশ অবনীর দিকে তাকিয়ে বলে, খেয়েছিস তুই? অবনী, হুম। এসেই খেয়েছিলাম। আকাশ, কেমন স্ত্রীরে তুই, স্বামীর জন্য একটু অপেক্ষা করতে পারলি না? তুই জানিস না এই টাইমে আমি বাড়িতে আসি? অবনী, খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। আমি এখনও তোমার বাড়িতে আসিনি। স্ত্রী বলে বলে বারবার লজ্জা কেন দিচ্ছ আমাকে? অবনীর কথায় আকাশ ঠোঁট উল্টে তাকায়। এরপর হালকা হাসি দিয়ে বলে, তোর লজ্জা আছে? তোর বয়সে থাকতে আমি খেলাধুলা করেছি আর তুই কাজিনের সাথে প্রেম করেছিস। ছিহ অবনী, তুই অন্তত লজ্জার কথাটা বলিস না। আকাশের কথায় অবনী ফুঁসে উঠে বলে, খাওয়াব না আমি তোমাকে? নিজের খাবার নিজের হাতে খাও। আমি তোমার প্রতি একটু একটু দুর্বল ছিলাম, আমার ভালো লাগত। আর তুমি সেই সুযোগে আমাকে ভয় দেখিয়েছ কথা বলার জন্য। নামে আমাদের সম্পর্ক ছিল। বলো বলো, আমি তোমার সাথে কবে থেকে প্রেম করি? মাত্র 1 বছর হবে, না হলে এর আগে তো তোমার ভয়ে কথা বলতাম শুধু। আর এখন আমাকে খুঁটা দিচ্ছ? অবনী গাল ফুলিয়ে বিছানা থেকে উঠতে নিবে তার আগেই আকাশ হাত ধরে বসিয়ে দেয়। এরপর গালে 2 পাশে 2টা আলতো চাপ দিয়ে বলে, গাল এতক্ষণ ফোলানো ছিল, এখন হাওয়া বের হয়ে গিয়েছে। মজা করেছি, রাগ করছিস কেন এইভাবে? আর এইভাবে কখনো বউ সাজে আমার রুমে আসবি না। হঠাৎ কিছু একটা করে ফেললে নিজেই কান্নাকাটি করে বুক ভাসাবি। আমি ছেলে মানুষ অবনী, আর তুই আমার স্ত্রী।
এইভাবে আসলে তো নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়বে। যাহ, এখন আম্মুর কাছে অথবা বাড়িতে যেতে চাইলে চলে যা। রাতে ফোন দিব, রিসিভ করিস। অবনী আকাশের কথা শুনে আর এক মুহূর্তও থাকে না। কোনোমতে এখান থেকে চলে আসে। আগে তো আকাশ এমন ছিল না। আজ এইসব কথা কেন বলেছে? ও কি তাহলে নির্লজ্জ হয়ে যাচ্ছে দিন দিন? অগ্নি, ইউবি আর রায়ান গাড়ির দিয়ে নিজেদের গন্তব্যে যাচ্ছিল। মাঝ রাস্তায় লোকের ভিড়ে অগ্নি বিরক্তিতে চো উচ্চারণ করে বলে, বাল ছাল, রাস্তার মধ্যে কী সব ড্রামা শুরু হয়েছে? এই সরা এইগুলোকে। অসহ্য লাগছে। রায়ান, শান্ত হ। মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখছিস না লোকের ভিড়? সবাই কিভাবে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির আগে কিছুটা বিরক্তি নিয়ে বলে, এই গাড়ি অন্যদিকে নিয়ে চল। অ্যাক্সিডেন্ট করার আর রাস্তা পায়নি, খুঁজে আমাদের গন্তব্যের রাস্তাটা পেয়েছিল। ইউবি, শান্ত হ, দুর্ঘটনা তো বলে আসে না। রায়ান গাড়ি নিয়ে অন্য রাস্তায় নিয়ে যায়। গাড়ি কিছুক্ষণ পরে গিয়ে থামে একটা দুতলা বিল্ডিংয়ের সামনে। রায়ান গাড়ি থেকে নেমে বলে, আমার হাত পা কাঁপছে কেন? অগ্নি রায়ানের এমন উদ্ভুত কথায় দাঁতে দাঁত চেপে বলে, তাহলে চল ফিরে যায়। তোকে গিয়ে আগুনের ছেকা দেয়। তাহলে দেখবি কাঁপাকাঁপি বন্ধ হয়ে যাবে গু। অগ্নির কথায় রায়ান চুপসে যায়। কিছু না বলে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। অগ্নি বাড়ির সামনে গিয়ে কলিং বেলে চাপ দিতে একটা ৮ বছরের ছেলে এসে দরজা খুলে দেয়। সামনে ৩ জন ছেলেকে দেখে অবাক হয়ে বলে, কে তোমরা বৎস? এত সুন্দর হয়েও আমার মতো স্মার্ট ছেলের চৌকাঠে পা রাখিলে? ছেলেটার কথা শুনে অগ্নি কপাল কুঁচকে তাকায়। এরপর রায়ানের দিকে তাকিয়ে বলে, চিনিস তুই এই লিলিপুটকে? রায়ান, মনে হয় সুমুর কাজিন। বাট আমি চিনি না। ইউবি বাচ্চাটার কাছে গিয়ে বলে, মঞ্জিল সাহেব তোমার কি হয়? বাচ্চাটি, বাবা। ইউবি অগ্নি আর রায়ানের দিকে তাকায়। এরপর ছেলেটার দিকে তাকিয়ে বলে, সত্যি তুমি অনেক স্মার্ট। আচ্ছা, তোমার নাম কি? বাচ্চাটি, দীপ। ইউবি, নাইস নেম। তোমার বাবা কোথায়? দীপ, এরা স্বামী স্ত্রী উপরে আছে, মানে আমার বাবা আর মা। বাচ্চা ছেলের কথায় ইউবি হালকা কেসে উঠে। কি লেভেলের পাকা এই ছেলে! ইউবি, যাও তোমার বাবাকে গিয়ে বলো উনার সাথে কিছু লোক দেখা করতে এসেছে। দীপ, বসেন আপনারা, আমি ডেকে নিয়ে আসছি। দীপ চলে যায়। অগ্নি, ইউবি আর রায়ান গিয়ে ডিভানে বসে। সুমু কারোর আওয়াজ পেয়ে নিচে নামতে নামতে বলে, দীপকে এসেছে রে। সুমুর ভয়েস পেয়ে ইউবি আর রায়ান সেদিকে তাকায়। আকস্মিক সামনে তাদের ৩ জনকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। নিজের হ্যালোসিনেশন ভেবে আরও ভালোভাবে তাকায়। এরা এখানে কেন? এরা সত্যি নাকি আমার স্বপ্ন? সুমু শরীরে ভালোভাবে উড়োনা জড়িয়ে তাদের সামনে এসে বলে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইউবি হাসি দিয়ে বলে, এই তো আলহামদুলিল্লাহ, তুমি? সুমু, জি আলহামদুলিল্লাহ। ইয়ানাও এসেছে নাকি? ইউভি, না, আমরা অন্য আরেক কাজে এসেছি। তোমার মামার সাথে প্রয়োজন। সুমু, কি প্রয়োজন ভাইয়া? ইউবি কিছু বলতে যাবে এমন সময় মঞ্জিল সাহেব নিচে নামে। অগ্নিকে দেখে উনার চোখ বেরিয়ে আসার উপক্রম। মন্ত্রীর ছেলে তার বাড়িতে ভাবতেই যেন অবিশ্বাস্য লাগছে। মঞ্জিল সাহেবকে দেখে অগ্নি বাঁকা হেসে বলে, কি মি, মঞ্জিল অবাক হয়েছেন? মঞ্জিল সাহেব খুশি হয়ে বলে, মন্ত্রীর ছেলে আমার বাড়িতে অবাক হওয়ার ওই কথা। সুমু মঞ্জিল সাহেবের কাছে মিহি সুরে বলে, মামা, উনি ইয়ানার হাজব্যান্ড। আর এরা ২ জন উনার বেস্ট ফ্রেন্ড, কানাডা থেকে এসেছে। উনি ইউবি ভাইয়া আর উনি রায়ান ভাইয়া। ২ জন ওই কানাডিয়ান। মঞ্জিল সাহেব হাসি মুখে এদের সাথে হাত মিলায়। মঞ্জিল সাহেব সুমুর উদ্দেশ্যে বলে, সবার জন্য তোর হাতের স্পেশাল নাস্তা নিয়ে আয়। সুমু এখান থেকে চলে যায়। অগ্নি এইবার কিছুটা গম্ভীর হয়ে বলে, দেখুন মি, মঞ্জিল সাহেব, আমি চেপে চেপে কথা বলতে পারি না। যা বলে একদম সোজাসাপটা। এই যে দেখছেন আমার ফ্রেন্ড রায়ান, ও সুমুকে পছন্দ করে। আর সে তাকে বিয়ে করতে চাই। সুমাইয়ার বাবা নেই, আপনি ওর অভিভাবক, তাই আপনাকে বলছি। মঞ্জিল সাহেব কিছুটা অবাক হয়। রায়ানের দিকে তাকায়। এত সুন্দর ছেলে পাওয়া তো সৌভাগ্য। এত বড় বাড়ি থেকে ওর মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। কিন্তু ছেলেটাকে তো সে চিনে না।
মঞ্জিল সাহেব রায়ানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু বাবা তোমার পরিচয়? অগ্নির কাটকাট উত্তর, বাবা নেই ওর। অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মা আপনজন বলতে কেউ নেই। মঞ্জিল সাহেব, তার মানে এতিম? অগ্নিশক্ত গলায় বলে, এতিম কাকে বলে জানেন? যার কেউ নেই। কিন্তু ওর তো আমি আছি। ইউবি আছে। ওর 2 বাহু আঁকড়ে ধরার জন্য আমি নিজেই যথেষ্ট। এতিম ট্যাগ লাগাবেন না মঞ্জিল সাহেব। মঞ্জিল সাহেব কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, দেখুন অগ্নি চৌধুরী সুমুর বাবা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যাতে এমন একটা ছেলে দেখে বিয়ে দেয় যে তাকে সারা জীবন আগলে রাখবে। মেয়েটার বয়স তখন মাত্র 10 বছর ছিল। তাই এমন কারোর কাছে বিয়ে দিতে চাই যে আমার চোখের সামনে থাকবে। অগ্নি মঞ্জিল সাহেবের কথায় গম্ভীর হয়ে কপাল ঘেঁষে বলে, মঞ্জিল সাহেব একটা মাতালের কাছে বিয়ে দিয়ে যদি সামনে বসিয়ে রাখেন তাহলে কি সুমাইয়ার সুখ এসে পড়বে শুনি? সুখ এটা নিয়ে চিন্তা করা বোকামি ছাড়া কিছুই না। নাখোঁজ করা আমার একদম পছন্দ নয়। শান্তভাবে প্রস্তাব রেখেছি, মানাটা সেটা অন্য ব্যাপার। বাট রায়ান যেহেতু পছন্দ করেছে বিয়ে তো হতেই হবে। তবে আমি আপনাকে আশ্বাস দিয়ে বলতে পারি সুমাইয়ার তিল পরিমাণ কষ্টও হবে না। আর অগ্নি চৌধুরী কাউকে কথা দিলে সেটা পালন করে। মঞ্জিল সাহেব কিছুটা ভেবে বলে, আপনাদের চৌধুরী বাড়ি সম্পর্কে শুধু আমি না পুরো দেশ জানে। আপনাদের কাছে মেয়ে দিতে পারলে এর থেকে আনন্দের কিছুই নেই। আর রায়ান বাবা যেহেতু আপনার বেস্ট ফ্রেন্ড সেহেতু আপনাদের মতো ওই হবেন। বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। শুধু মেয়ে শান্তিতে থাকলেই হবে। রায়ান এতক্ষণ চুপ থাকলে ও এখন মুখে হাসির ঝিলিক ফুটে উঠে। মঞ্জিল সাহেবের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আঙ্কেল রাজি হওয়ার জন্য। মঞ্জিল সাহেব, কিন্তু বাবা কি করো তুমি? রায়ান সেড, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফিসার। বাসায় আমি একা থাকি, কাজের লোক স্টাফ ছাড়া। মঞ্জিল সাহেব সন্তুষ্ট হন। এমন ছেলে আজকাল পাওয়া যায় না সচরাচর। অগ্নি বুঝতেই পেরেছেন বেড়াতে এসেছে। সারা জীবন থাকার জন্য আসেনি। তাই বিয়েটা 2-1 দিনের মধ্যে করাতে হবে। মঞ্জিল সাহেব, একটা মেয়ে মাত্র। এত তাড়াতাড়ি আয়োজন ছাড়া কিভাবে বিয়ে দিব? অগ্নি, আয়োজন করলে কি হবে শুনি? খাওয়াতে চাইলে সবাইকে একদিন গরু জবাই দিয়ে খাওয়ান। বিয়ে উপলক্ষে খেতে হবে তার তো কোনো মানে নেই। আমি যদি রাত 12টার সময় কাউকে না জানিয়ে বিয়ে করতে পারি তাহলে তারা করলে সমস্যা কোথায়? অগ্নির কথায় মঞ্জিল সাহেব চুপসে যায়। কিছু বলার নেই আর। মঞ্জিল সাহেব, ওকে আমি সবার সাথে কথা বলছি। আপনাদের রাতে ফোন দিয়ে জানাব। সুমু এতক্ষণ কফি আর কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে থেকে এইসব কথা শুনছিল। সে পুরা স্তব্ধ হয়ে যায়। কিসব আলোচনা করছিল ওরা? আমার বিয়ে। তা ও আবার রায়ান ভাইয়ার সাথে। উনি আমাকে কবে থেকে পছন্দ করা শুরু করল? দেখা তো হয়েছে মাত্র কয়েকবার। সুমুকে দাঁড়িয়ে থাকতে দেখে মঞ্জিল সাহেব হাসি দিয়ে বলে, আরে কিরে মা, দাঁড়িয়ে আছিস কেন? কফিটা দে ওদের। সুমুর ভাবনা ভাঙ্গে মঞ্জিল সাহেবের কথা শুনে। সুমু, হ্যাঁ। আগ্নি, প্রয়োজন নেই। খাব না কিছু? এখন কফি খাওয়ার টাইম না। যাচ্ছি মঞ্জিল সাহেব। রাতে তাহলে কথা হচ্ছে। রায়ান এক পলক সুমুর দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই সুমু চোখ নামিয়ে নেয়। রায়ান খুব ভালোভাবে সুমুরকে পরখ করে। শরীরে গোলাপি কালারের একটা কুর্তি। মাথায় উড়োনা টেনে রেখেছে ফলে মায়াবী মুখটা আর ও মায়াবী দেখাচ্ছে। হালকা হেসে চোখ সরিয়ে নেয়। এরপর তারা 3 জন বেরিয়ে যায় বিদায় জানিয়ে। অগ্নি তারা চলে যেতেই সুমু মিহি সুরে বলে, মামা এত তাড়াতাড়ি বিয়ে কেন দিচ্ছ আমায়? মঞ্জিল সাহেব সুমুর মাথাত হাত রেখে বলে, মারে তোর ভালোটাই করেছি। ইয়ানা ও তো সংসার গুছিয়ে নিয়েছে। আকাশ বিয়ে করেছে একদিন, সে ও সংসার গুছিয়ে নিয়েছে। রুহান আরও তারা ও নিবে। আমি মরে যাওয়ার আগে আমি তোর গুছানো সংসারটা দেখে যেতে চাই। সুমু, মরার কথা কেন বলছো মামা? আজ পর্যন্ত তোমরা যা সিদ্ধান্ত নিয়েছ সব মেনে নিয়েছি। কারণ কখনো আমার ভুল সিদ্ধান্ত নাওনি। আজ ও নিবে না আমি জানি। তুমি যা চাইবে তাই হবে মামা। মঞ্জিল সাহেব ভাগ্নির মাথায় হাত বুলিয়ে দেয়। আর এইদিকে সুমুর ভিতরে চলছে এক রহস্যময় ঘূর্ণিঝড়। গাড়ি মাঝ রাস্তায় আসলেই দেখতে পায় আরিফ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নি গাড়ি থেকে নেমে ইউভি আর রায়ানের উদ্দেশ্যে বলে, আমার কাজ আছে, তোরা চৌধুরী ভিলায় ফিরে যা।
ইয়ানা যদি জিজ্ঞাসা করে কিছু তাহলে বলবি কাজে আছে। ইউবি কপাল কুঁচকে বলে, রাত হয়ে আসছে, এখন আবার কি কাজ? অগ্নি রহস্যময় হাসি দিয়ে এখান থেকে চলে যায়। অগ্নির হাসি দেখে ইউবি বিড়বিড় করে বলে, সাইকো। আরিফ গাড়ির কাউচের দিকে তাকিয়ে রায়ানের উদ্দেশ্যে বলে, ভাই বিয়ে কি ঠিক হয়ে গিয়েছে? রায়ান, হুম। আরিফ হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। ভাই মিষ্টিটা পাঠিয়ে দিয়েন। আরিফ হাসতে হাসতে চলে যায় অগ্নির কাছে। এরপর সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তেই গাড়িটি চলে যেতে থাকে গন্তব্যে। চলবে। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 37। অন্ধকার রুমে আবছা আলোতে চেয়ারে বাঁধা অবস্থায় আছে একজন লোক। বয়সটা হালকা বয়সের। মুখে কষ্টিপ লাগানো। কথা বলতে পারছে না। শুধু চারদিকে তাকিয়ে ভয়ে মুচড়ামুচুরি করে যাচ্ছে। এমন সময় দরজা ঠেলে বেরিয়ে আসে একজন ব্যক্তি। শরীরে কালো লং কোট। মাথায় আছে কালো হুডি। লোকটা ধীর পায়ে এসে বাঁধা লোকটার সামনে বসে। ঘাড় কাত করে বাঁধা লোকটার দিকে তাকায়। লোকটা ব্যক্তিটির হালকা ব্রাউন চোখগুলো দেখে আটকে উঠে। মুখের কষ্টিপ খুলে দেওয়ার জন্য ছটফট করতে থাকে। প্রায় 20 মিনিট পিনপিন নীরবতা। লোকটার মুখ খুলে দেওয়া হয়। লোকটা ছাড়া পেতেই কালো হুডি পরা ব্যক্তিটার দিকে আকুতি নিয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আপনারা কারা? হুডি পরা ব্যক্তিটি রহস্যময় হাসি দিয়ে বলে, সেটা তোর না জানলে ও চলবে। এরপর সামনের দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে, আরিফ, দলিলগুলো নিয়ে আয়। লোকটি সকল বডিগার্ডের দিকে তাকায়। সবাই কালো হুডিতে আচ্ছন্ন হয়ে আছে। মুখ দেখার ইয়াত্তা নেই। আরিফ কথামতো একটা ফাইল নিয়ে এসে বলে, ভাই, এখানে সব কিছু আছে। যা যা করতে বলেছিলেন সব করা শেষ। অগ্নি বাঁকা হেসে লোকটার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে বলে, ভয় পাবেন না। মারার জন্য আনিনি। জাস্ট সবগুলো জায়গায় সাইন করে দিন। লোকটা কাগজের দিকে তাকিয়ে বলে, কিসের কাগজ এইগুলো? অগ্নি গম্ভীর কণ্ঠে বলে, তোর সমস্ত সম্পত্তির। নে, দ্রুত সাইন কর। সময় খুব কম আমার। লোকটা অবাক হয় প্রচুর। সাথে ভয় আর অসহায়ত্ব মিশিয়ে বলে, আমার সম্পত্তির উপর নজর কেন গিয়েছে আপনাদের? কারা আপনারা? কোনো ছিনতাইকারী? আচ্ছা, যদি ছিনতাইকারী হয়ে থাকেন তাহলে টাকার প্রয়োজন, তাই তো? দিয়ে দিচ্ছি আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট। সেখানে 50 লক্ষ টাকা আছে। আপনারা অনায়াসে নিয়ে নিন। কিছু করব না। পুলিশ ফাইলও করব না। তবুও ছেড়ে দিন আমাকে। অগ্নিশান্ত চোখে লোকটার দিকে তাকায়। এরপর ধীরে ধীরে উচ্চস্বরে হেসে উঠে। অগ্নির সেই ভয়ানক হাসিতে লোকটা কেঁপে উঠে। সিটিয়ে যায় চেয়ারের সাথে। অগ্নি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর লোকটার দিকে ঝুঁকে হিসিয়ে বলে, টাকার গরম দেখাচ্ছিস তুই আমার সাথে? তুই জানিস আমি কে? তোর মতো এমন লোককে আমি লক্ষবার কিনে নিতে পারি। কিন্তু এত টাকার মালিক হয়ে কি লাভ যদি আমার বুকে ছোটলোক উপাধি শুনতে হয়? আর সেই উপাধি কে দিয়েছে জানিস? লোকটা ভয়ে ঘেমে যায়। হালকা মাথা নাড়িয়ে না বলে। অগ্নিশান্ত আওয়াজে একদম মিহি সুরে বলে, তোর মেয়ে। হ্যাঁ, তোর মেয়ে আমার বুকে ছোটলোক, গরিব বলেছে। আমার বউয়ের সামান্য চুলের সমান হতে পারবে তোর মেয়ে। তাহলে ছোট লোক কেন বলল তোর মেয়ে? এইবার তোর সব সম্পত্তি নিয়ে তোদের পথে বসাব। আর তোর মেয়ের হবে এটাই শিক্ষা, যাতে পরের বার আমার বউয়ের দিকে তাকালেও কেঁপে উঠে। লোকটা আতঙ্কিত হয়ে বলে, ও ছেলেমানুষ একটু, তাই ভুল করে বলে ফেলেছে। আপনার বউয়ের কাছে আমার মেয়ে পা ধরে ক্ষমা চাইবে। তবুও প্লিজ আমাদের এত বড় সর্বনাশ করবেন না। লোকটার আকুতি দেখে অগ্নি বিরক্তি নিয়ে বলে, চুপ। এইভাবে ন্যাকা কান্না করছিস কেন? ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই আমার কাছে। আর সেটা যদি আমার বুকে ঘিরে হয় তাহলে তো আর ও আগে নেই। মেয়ে বলে আজ তোর মেয়ে বেঁচে গেল। যদি ও ছেলে হতো তার দেহটা এতক্ষণে ছিন্নবিচ্ছন্ন করে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে মারতাম। চুপচাপ সাইন কর। না হলে শুধু তুই নয়, তোর পুরো পরিবারকে আমি জমের দরজায় পাঠাব। তখন তোর মেয়ে ও ছাড় পাবে না। লোকটা শান্ত হয়ে বলে, এই ব্যবসা আমার রক্তে গড়ে তোলা। এইভাবে আমি বিলিয়ে দিতে পারব না। প্রয়োজন হলে প্রশাসনের সহায়তা নিব। তবুও কাউকে দিব না। অগ্নি ঘাড় কাত করে ব্যক্তিটার দিকে তাকায়।
বিকৃত হাসি দিয়ে বলে, বেঁচে ফিরে তবেই না প্রশাসন ডাকবি। আর অফিসারের নাম্বারটা আমার থেকে নিয়ে যাস। সাইন করবি নাকি পুরো ফ্যামিলি জ্বালিয়ে দিব। চিন্তা করিস না, তোর ভবনের চারপাশে আমার লোক। জাস্ট একটা ফোনে তোর ছেলে মেয়ে সব ধ্বংস হবে। এখন বল, আমি কি ফোন দিব নাকি তুই সাইন করবি? লোকটা ভয়ে আঁতকে উঠে। পরিবারের জন্য হাহাকার করে উঠে হৃদয়। কলমটা হাতে নিয়ে কাপা কণ্ঠে বলে, কোথায় কোথায় সাইন করতে হবে বলেন আমাকে? আমি সাইন করছি। অগ্নি ইশারা দিতেই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে সাইন করে দেয় কয়েকটা জায়গায়। লোকটা, আমার সব সম্পত্তি এখন আপনার। আমার পরিবারকে ছেড়ে দিন। অগ্নি পেপারগুলো হাতে নিয়ে বলে, গুড জব। তবে সম্পত্তি আমি নয়, এগুলো এতিমখানায় যাবে। আর সেটা তোর নামেই যাবে। সবাই জানবে তুই নিজ দায়িত্বে নিজের সম্পত্তি এতিমখানায় দান করেছিস। আর নিজে বেছে নিয়েছিস এক সাধারণ মধ্যবিত্ত জীবন। মন খারাপ করিস না, তোর সুনাম হবে প্রচুর। আরিফ অগ্নির কথায় ভেবেচেকা খেয়ে তাকিয়ে আছে। সবকিছু কেড়ে নিয়ে সান্ত্বনা দিচ্ছে নাকি ভালো মানুষই দেখাচ্ছে। অগ্নি বাঁকা হেসে একজন গার্ডের উদ্দেশ্যে বলে, উনাকে উনার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আয়। লোকটা একদম পাথরের মতো হয়ে যায়। নিজের সবকিছু হারিয়ে যেন একদম চুপ হয়ে গেছে। লোকটাকে নিয়ে একটা গার্ড চলে যায়। অগ্নি ভিতর থেকে বেরিয়ে গাড়িতে যেতে নিবে এমন সময় একটা গুলি এসে আচমকা তার বুক বরাবর ঘেঁষে যায়। বুকে না গেঁথলেও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত ঝরতে থাকে। আচমকা আক্রমণে সে কিছুটা অবাক হয়। কিন্তু পরমুহূর্তেই রাগে পুরো শরীর কেঁপে উঠে। ভয়ানক নজরে সেই দিকে তাকায় যেখান থেকে গুলি এসেছে। সেখানে তাকাতেই একটা ছায়া সরে যায়। আরিফ অগ্নির কাছে এসে অধৈর্য হয়ে বলে, ভাই লাগেনি তো? ভাই, রক্ত ঝরছে। অগ্নি হালকা আওয়াজে বলে, না লাগেনি, ঠিক আছি আমি। শুধু শরীর ঘেঁষে গিয়েছে। অগ্নি আরিফকে কিছু একটা ইশারা দিতেই আরিফ সেখান থেকে সরে যায়। অগ্নি নিজের লং কোটটাকে খুলে গাড়ির ভিতরে ছুঁড়ে মারে। এরপর বুকে হাত দিয়ে চেপে ধরে, যাতে অতিরিক্ত ব্লিডিং না হয়। কিছুটা গম্ভীর হয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে কারোর গঙ্গানির আওয়াজ ভেসে আসে। সেদিকে তাকিয়ে দেখে আরিফ একজন ছোটখাটো ব্যক্তিকে কলার চেপে ধরে নিয়ে আসছে। আর লোকটা সর্বশক্তি দিয়ে ধস্তাধস্তি করে যাচ্ছে। আরিফ এক ঝটকায় লোকটাকে অগ্নির সামনে এনে ছুঁড়ে মারে। লোকটা মাটিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আরিফ লোকটার দিকে তাকিয়ে বলে, ভাই, এই ছেলেটাই গুলি মেরেছে। শালা সাইজে ছোট হলে কি হবে, কাজ করে একদম আকাশ সমান। অগ্নি ছেলেটার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে হলে, আমার কাছেই কেন বারবার মরতে আসিস তোরা? আর কত রক্ত রাঙ্গা করব এই হাত? এতটা ভালোবাসিস আমাকে যে আমার হাতে একদম মরতে চলে আসিস? বুকের পাঠা দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। দেখে তো মনে হচ্ছে 20-22 বছরের। অল্প বয়সে এত তেজ। আর সেই তেজ নিয়ে চলে এসেছিস অগ্নি চৌধুরীকে মারতে। আমাকে ভালো হতে দিবি না, তাই না? শান্ত কণ্ঠস্বর ধীরে ধীরে ভয়ানক আওয়াজে পরিণত হয়। ক্রোধে চোখের কার্নিশ লাল হয়ে যায়। পায়ে পড়া শক্ত সু দিয়ে ছেলেটার গলায় চেপে ধরে। ছেলেটা মাটির সাথে ছটফট করতে থাকে। অগ্নির পা ধরে নিজের গলা থেকে বারবার নামাতে চেষ্টা করছে। যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার আঘাত আরও শক্ত হয়ে পড়ছে। ছেলেটার গলা থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। অগ্নি দাঁতে দাঁত পিষে বলে, তোকে তো কোনো দলের লোক মনে হয় না। তাহলে কে দিয়েছে তোকে এই কাজ? লোকটা অসহায়ত্ব নিয়ে অগ্নির দিকে তাকায়। কথা বলার মতো শক্তি নেই। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। শুধু গলার গেরগের শব্দ বের হচ্ছে। ছেলেটার চোখ উল্টে যাবে এমন পর্যায়ে। পুরো মুখ লাল হয়ে রগ ভেসে উঠেছে। তবুও কষ্ট করে কয়েকটা শব্দ উচ্চারণ করে বলে, চি নিনা, আমি। কটা লোক ফোন করে জানিয়েছে আপনাকে মারলে আমাকে 20 লক্ষ টাকা দিবে। আমি 20,000 টাকা ও কখনো একসাথে চোখে দেখিনি। আর 20 লক্ষটার কথা শুনে লোভ সামলাতে পারিনি। ছেলেটার জবানবন্দি শোনার পর অগ্নি পরপর 6টা গুলিবিদ্ধ করে। 6টা গুলি বুক, পাঁজর, মস্তিষ্ক, বক্ষ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ছেলেটার চোখ উল্টে আসে। রক্তে ভেসে যায় বাহিরের ঝোপঝাড় পূর্ণ মাটি। অগ্নি বন্দুকটা গাড়িতে রেখে বিড়বিড় করে বলে, লোভের কারণে চলে এসেছিস মারতে? জেনে তো আসবি আমি কে। এরপর ভিতরে থাকা গার্ডদের ইশারা দেয়, যাতে লাশটাকে নিয়ে সালফিউরিক অ্যাসিডে ডুবিয়ে দেয় আর রক্তগুলো পরিষ্কার করে ফেলে।
অগ্নি গাড়িতে গিয়ে বসে। আরিফ ড্রাইভিং করে বলে, ভাই কোন হসপিটালে যাব? অগ্নি কপাল কুঁচকে বলে, হসপিটালে কেন? আরিফ, ভাই ব্লিডিং হচ্ছে আপনার। যে কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবেন। হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আসেন। অগ্নি বিরক্তি নিয়ে বলে, সুস্থ মানুষকে অসুস্থ কেন বানিয়ে দিচ্ছিস হসপিটালের নাম ভাঙ্গিয়ে? এইসব ব্লিডিং কমে যাবে বুয়ের কাছে গেলেই। একদম সুস্থ হয়ে যাব। আরিফ অবাক হয়ে বলে, বুয়ের কাছে গেলে ব্লিডিং কমে যায় ভাই? ভাবি কি ডাক্তার নাকি সায়েন্স আপনি নিজে আবিষ্কার করছেন? অগ্নি গাড়িতে থাকা ফার্স্ট বক্স থেকে ব্যান্ডেজ বের করে বুকে বেঁধে বলে, তুই আগামী 6 বছর বিয়ে করতে পারবি না আরিফ। আমার বুয়ের ডাক্তারির দিকে তুই আঙ্গুল তুলে আমার নামে চালিয়ে দিচ্ছিস। এমন সায়েন্স আমি নয়, ও নিজে আবিষ্কার করেছে। দেখিস না আমি ওর কাছে গেলে নিজেকে হারিয়ে ফেলি। আরিফ হতাভাগ হয়ে বলে, ভাই বয়স আমার 26। আরও 6 বছর পর আমাকে কে বিয়ে করবে? আমি তো ভাই জানতাম না এইটা ভাবির আবিষ্কার। অগ্নি, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবি, দেখবি অনেক বাচ্চাকে তাদের মায়েরা কোলে করে নিয়ে স্কুলে দিয়ে আসছে। সেই বাচ্চাদের মধ্যে কাউকে পছন্দ করে ফেলবি। 6 বছর পর দেখবি সেই মেয়েটাও বড় হয়ে গিয়েছে। আরিফ হতাশ হয়ে বলে, বিয়ে করে বুকে কোলে করে ফিডিং করাব? এত বড় শাস্তি আমাকে দিতে পারেন না ভাই। অগ্নি, এইটা তো তোর গর্ব। কয়জনের ভাগ্যে আছে এমন বুকে কোলে পিঠে করে বড় করার? আর একটা কথা না বলে আমাকে দ্রুত বাড়িতে নিয়ে চল। রাত 1টা বাজে, নিশ্চয় বুটা একা বিছানায় ছটফট করছে, স্বামী পাশে না থাকার হাহাকারে। আরিফ মনে মনে ভাবে, ভাই এত নির্লজ্জ হলে কবে থেকে? এই গম্ভীর, হিংস্র, রাগী মানুষটা ও কাউকে এতটা ভালোবাসতে পারে? ইয়ানা ডিভানে বসে থাকা অবস্থায় গভীর ঘুমে আচ্ছন্ন। চুলগুলো এলোমেলো হয়ে আছে। উড়নাটা গলার সাথে পেঁচিয়ে আছে। এক পা ডিভানে তুলে রাখা, আরেক পা কাউচের উপর। মাথাটা এক সাইটে হেলে পড়ে আছে। ডিম লাইটের লাল আলোতে ইয়ানার মায়াবী ফর্সা মুখশ্রীটা ভেসে উঠে। রুমে ঢুকে ইয়ানার এমন অবস্থা দেখে অগ্নি হালকা হাসে। এত বড় বিছানা থাকতে এই মেয়ে ডিভানে বসে এইভাবে পাগলের মতো কেন ঘুমাচ্ছে? অগ্নি ঠোঁট কামড়ে হেসে ইয়ানার কাছে যায়। এরপর চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে আর গলায় কয়েকটা চুমু খায়। ইয়ানা কিছুটা নড়ে উঠে। অগ্নি হালকা হাসে। ইয়ানার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আনমনে বলে, অনুভবের শেহজাদি এতটা আকর্ষিত কেন তুমি? অ্যালকোহল খেয়ে ও আমি মাতাল হয়ে যায় না, অথচ তোমার কাছে আসলেই মাতাল হয়ে যায়। তুমি নিজেই কি অ্যালকোহল, নাকি নিজের শরীরের অ্যালকোহল মাখিয়ে রাখো আমাকে সিডিউস করার জন্য? ইয়ানার শব্দ না পেয়ে অগ্নি মুচকি হেসে পাজা কোলে তুলে নেয়। ইয়ানা কোলে নিতেই ক্ষতস্থানে টান অনুভব হয়। ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। ইয়ানাকে বিছানায় শুইয়ে দিয়ে সরে আসতে নিবে এমন সময় চট করে ইয়ানা চোখ খুলে তাকায়। অগ্নির উপস্থিতি পেয়ে তার দিকে না তাকিয়ে অধৈর্য হয়ে প্রশ্ন করে, কেন করেছেন এমন? কেন অ্যাক্সিডেন্ট করিয়েছেন রাশেদ স্যারকে? অগ্নি ইয়ানার আওয়াজ পেয়ে পিছনে ফিরে কপাল কুঁচকে বলে, মানে? আমি কখন রাশেদকে অ্যাক্সিডেন্ট করাতে গেলাম? ইয়ানা বিছানা থেকে নেমে আগে অগ্নির কলার চেপে ধরে বলে, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবেন না। আপনি কিন্তু মোটেও ইনোসেন্ট নন। একটা পিশাচ জানোয়ার আপনি। এত অভিনয় কেন করেন আমার সাথে? আমি বোকা তাই? নাকি আপনার প্রেমে অন্ধ দেখে? এত কিছুর পর ও আপনার থেকে আলাদা হতে পারছি না দেখে এই দুর্বলতার সুযোগ নেন? আমার অনুভূতি নিয়ে খেলেন কেন বারবার? ইয়ানা অগ্নির কলার চেপে ধরাতে তার হাত গিয়ে ক্ষত বরাবর ঠেকে। ফলে কাঁচা ঘা আরও তরতাজা হয়ে উঠে। ব্যান্ডেজের উপর দিয়ে কিছু রক্ত বের হয়ে আসে। অগ্নি ইয়ানাকে কিছুটা ধমক দিয়ে বলে, জাস্ট স্টপ ইয়ানা। পাগলের মতো কিসব বকছ? আর একটা কথাও যাতে না শুনি। ইয়ানা চোখের পানি ছেড়ে বলে, ক্ষমতা আছে আপনার কাছে, তাই যা ইচ্ছে তাই করতে পারবেন। কিন্তু নির্দোষ ব্যক্তিদের কেন মারেন? তাদের তো পরিবার আছে। আপনি বুঝেন পরিবার হারানোর যন্ত্রণা? আপনি কি করে বুঝবেন মায়া আর ভালোবাসা? সারা জীবন তো থেকেছেন অসামাজিক পরিবেশে। আপনি জানেন রাশেদ স্যার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উনার বউ বাচ্চা করিডরে বসে কান্না করছে। আর আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আমার কথার কোনো দাম নেই না আপনার কাছে? বারবার মিনতি করেছি কিছু করবেন না প্লিজ। কিন্তু সেই আপনি করেছেন।
অগ্নি ইয়ানার দিকে তাকায়। ইয়ানার পুরো মুখ লাল হয়ে গিয়েছে। অগ্নি রাগ করে না আর। এগিয়ে এসে ইয়ানার গালে স্পর্শ করে বলে, কি অবস্থা করেছ কান্না করে? আমি যদি রেগে যাই তাহলে কি হবে জানো তো? রাশেদকে আমি অ্যাক্সিডেন্ট করাইনি। আমরা গিয়েছিলাম সুমাইয়ার বিয়ে ঠিক করতে। তখন রাস্তায় দেখেছি কাউকে অ্যাক্সিডেন্ট হতে, বাট আমরা গাড়ি নিয়ে অন্য রাস্তা দিয়ে যাই। আমি কাউকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারি না। যাকে মারি তাকে আমার টর্চার সেলে নিয়ে মানসিক যন্ত্রণা দিয়ে ধীরে ধীরে তিলে তিলে মারি। আশা করি বুঝতে পেরেছ? ইয়ানা কিছুটা শান্ত হয়ে জিজ্ঞাসা করে, টর্চার সেল কি? অগ্নি ইয়ানার প্রশ্নে হালকা হেসে বলে, মাফিয়া সাম্রাজ্যের এক টুকরো অংশ। ইয়ানা, আপনার মাফিয়া সাম্রাজ্য তো এখানে না, তাহলে এখানে আপনার টর্চার সেল আসলো কোথা থেকে? অগ্নি, আছে ছোট একটা। ইয়ানা, হয়তো স্যারকে সেখানে নিয়ে যাওয়ার সময় পাননি, তাই গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছেন। আপনার কথা কিভাবে বিশ্বাস করব বলুন? মিথ্যে অভিনয় তো আমার সাথে কম করেননি। সবসময় ভালোর মুখোশ পরে আমার সামনে এসেছেন। এখন আপনার ভালোটা ও বিশ্বাস হয় না। অগ্নি ইয়ানার কথায় ঠোঁট চেপে ধরে বলে, ইয়ানা, তোমার বিশ্বাস দিয়ে আমি কি করব? আমি তো আর মন্ত্রী পদে দাঁড়াচ্ছি না যে আমাকে জনগণের বিশ্বাস মানিয়ে চলতে হবে। তোমার তো মনে হয় ভোটও নেই। তোমার বিশ্বাস করতে হবে না, শুধু আমাকে কাছে আসার সুযোগ দিলেই হবে, স্টুপিড। শেষের কথাটা অগ্নি কিছুটা রাগ দেখিয়ে বলে। তবে সে আর এখানে দাঁড়ায় না। চলে যায় নিজের পরিত্যক্ত স্টাডি রুমে। ইয়ানা হতাশ হয়ে বসে পড়ে বিছানায়। উনি কি সত্যি বলছে? উনি সত্যি রাশেদ স্যারকে অ্যাক্সিডেন্ট করায়নি? যদি না করিয়ে থাকে তাহলে কি উনি হঠাৎ অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে? কাহিনী এত সুন্দরভাবে মিলে গেল। আজ উনি বলেছেন রাশেদ স্যারের ক্ষতি করবে, আর আজ উনি অ্যাক্সিডেন্ট করেছে। এতটা মিলে যেতে পারে সবকিছু। আমার কি বিশ্বাস করা উচিত নাকি আবার ওঠকে যাব? পানি পিপাসে লাগায়, পানি খাওয়ার জন্য গ্লাস নিতে যাবে, এমন সময় নিজের হাত থেকে আটকে উঠে। রক্ত। রক্ত কেন আমার হাতে? উনি রক্তাক্ত অবস্থায় ছিলেন আর আমি খেয়াল করিনি। নিজের রক্ত নাকি অন্যের রক্ত শরীরে লাগিয়ে এসেছেন? ইয়ানা আর পানি খায়নি। বুকটা ধরফর করছে। বিছানা থেকে নেমে মাথায় উড়োনা চেপে রুম থেকে বের হয় অগ্নিকে খুঁজার জন্য। নিজের বেডরুমে মিউজিক চালিয়ে নাচছে ঝর্ণা। সামনে বিভিন্ন ধরনের ওয়াইন। এক প্রকার মাতাল হয়েই নাচ করছে। নাচার ব্যাঘাত ঘটে কারোর ফোনের রিংটনে। ঝর্ণা টলতে টলতে গিয়ে ফোনটা বিরক্তি নিয়ে কানে চেপে ধরে বলে, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে। চোখ বুলিয়ে নাম্বারের দিকে তাকাও। মাতাল হয়ে বুঁদ হয়ে আছে। অগ্নি চৌধুরী কি মরে টরে গেল নাকি? লোকটার কথা শুনে ঝর্ণা ধমক দিয়ে বলে, সেট আপ রায়হান, আমার অগ্নিকে নিয়ে আজেবাজে কথা একদম বলবে না। ও বেঁচে থাকবে। আমি ওর সাথে সংসার করব, এরপর একসাথে মরব। রায়হান বাঁকা হেসে বলে, বোকা নারী এসেছে অগ্নি চৌধুরীর সাথে সংসার করতে। কিন্তু ওর তো মরে যাওয়ার কথা। তাহলে কি ছেলেটা মারতে পারেনি? রায়হানের বিড়বিড় করা কথা ঝর্ণার কানে আবছা পৌঁছাতেই বলে, কি বললে তুমি? রায়হান, কিছু না। মাতাল হয়ে থাকার জন্য বাংলাদেশ গিয়েছ নাকি? ঝর্ণা অট্টহাসি দিয়ে টলতে টলতে বিছানায় ধপাস করে করে পড়ে। এরপর বলে, আজ আমার খুশির দিন। তাই মদ খেয়েছি। এনজয় করছি কিছুটা। অগ্নি চৌধুরী আর ইয়ানার সম্পর্ক ভাঙ্গনের শুরু। রায়হান সন্দেহ করে বলে, মানে? ঝর্ণা মাতলামো কণ্ঠে বলে, মানে হলো এই যে আমি এক ধাপ এগিয়ে গিয়েছে। বিকালে ইয়ানা অগ্নিকে মিনতি করতে দেখেছি তাদের ভার্সিটির স্যারকে যাতে না মারে। আমি তখন সেখানে এক পাশে লুকিয়েছিলাম। যেহেতু তারা বাড়ির বাহিরে কথা বলেছে তাই সব শুনেছি। কিন্তু ইয়ানার মিনতি অগ্নি তাচ্ছিল্যভাবে উড়িয়ে দেয়। ইয়ানা কান্না করে বারবার বলছিল যাতে কিছু না করে। আর সেটার সুযোগ নিয়েছি আমি। মেরে দিয়েছি স্যারটাকে। কিন্তু শালা মরেনি। গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার পর ও বেঁচে গিয়েছে। যাই হোক, নিশ্চয় এখন সব দোষ অগ্নির কাছে গিয়ে পড়ব। ইয়ানা ঘৃণা করবে বেশি বেশি করে। এরপর ধীরে ধীরে সম্পর্ক শেষ। ওই মেয়ের জায়গায় আমি যাব। আমি হব অগ্নি চৌধুরীর ওয়াইফ। ঝর্ণা এইসব বলতে বলতে চোখ বন্ধ করে ফেলে। রায়হান ঝর্ণার শব্দ না পেয়ে বারবার হ্যালো হ্যালো করছে। বুঝেছে বেশি গিলার কারণে ঘুমিয়ে পড়েছে। রায়হান রেগে কিছুটা বিশ্রী গালি দেয়।
তারপর ঝর্ণার কথাটা ভেবে হাসি ফুটে উঠে। ইয়ানা কিছুক্ষণ খুঁজাখুঁজির পর অগ্নিকে দেখতে পায় একটা পরিত্যক্ত স্টাডি রুমে। খোলা বুক, চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। ইয়ানা বিনা আওয়াজে সেই দিকে এগিয়ে যায়। অগ্নির বুকে ক্ষত দেখে ইয়ানা আটকে উঠে। কেমন ক্ষত হয়ে আছে জায়গাটা। ফর্সা বুকের চারপাশে লাল হয়ে গিয়েছে একদম, আর মধ্যে গভীর ইনজুরি। ইয়ানা ফুপিয়ে উঠে। এমন আঘাত নিয়ে কিভাবে শান্তিতে শুয়ে আছে? ব্যথা লাগে না লোকটার? ইয়ানা আস্তে করে ইয়ানার ক্ষত জায়গায় স্পর্শ করতে যাবে, হুট করে অগ্নি হাত ধরে ফেলে। চোখ খোলে ইয়ানার দিকে তাকায়। ইয়ানা ক্ষত থেকে চোখ সরিয়ে অগ্নির দিকে অশ্রু নয়নে তাকায়। অগ্নি ইয়ানার হাত সরিয়ে দিয়ে বলে, কেন এসেছ এখানে? রাগ কমানোর জন্য এখানে এসেছি। পুনরায় এখানে আসলে আবার রাগাতে এসেছ? আমার ধৈর্য খুব কম। উল্টাপাল্টা কিছু বলবে না, কিছু করে বসো। ইয়ানা শক্ত গলায় বলে, রাগাতে আসেনি। কতটা ক্ষত তাকিয়ে দেখেছেন? ব্যথা করে না? রোবটের মতো শক্ত হয়ে বসে আছেন। ইয়ানার অথায় অগ্নি ঠোঁট নিচের কামড়ে ধরে হেসে বলে, কিছু হবে না, রুমে যাও। এমন ক্ষত কিছু হবে না। অগ্নির এমন খাপছাড়া কথায় ইয়ানা শক্ত কণ্ঠে নিয়ে বলে, বসে থাকবেন এখানে? আসছি আমি। এসে যাতে আপনাকে একই জায়গায় দেখতে পায়। চুপচাপ বসে থাকবেন। একদম আমার কথার অবাধ্য হবেন না। হলে কিন্তু খবর খারাপ করব। অগ্নি কপাল কুঁচকে বলে, আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? ইয়ানা, হ্যাঁ দিচ্ছি। সমান সমান অধিকার তো তাই। চুপচাপ বসে থাকবেন, আসছি আমি। ইয়ানা স্টাডি রুম থেকে বেরিয়ে এসে তাদের রুমে যায়। এরপর ড্রয়ার খুলে ফাস্ট বক্স বের করে পুনরায় অগ্নির কাছে যায়। ভিতরে প্রবেশ করে বক্সটাকে কাউচের উপর রাখে। এরপর কাপা হাতে অ্যালকোহল আর তুলো নিয়ে অগ্নির সামনে গিয়ে ঝুঁকে। ইয়ানা কাঁপছে ভয় আর চিন্তায়। বুকে মনে হচ্ছে চাপা কান্না আটকে রেখেছে। চোখ দুটি স্থির, অথচ ভিতরে তাণ্ডব চলছে। রক্তে ভেজা শার্টটা ধীর হাতে খুলে ফেলে। অগ্নি ঠোঁট কামড়ে ইয়ানার দিকে তাকিয়ে থাকে। ইয়ানা তুলো দিয়ে গুলির চারপাশটা পরিষ্কার করে। ইয়ানা তুলো ধরে কিছুটা চাপ দেয় যাতে ভেতর থেকে ও পরিষ্কার হয়। অগ্নির ব্যথা লাগে, তবে কোনো শব্দ করে না। ইয়ানা অগ্নির ক্ষত জায়গায় ফু দিয়ে বলে, শুধু একটু ব্যথা লাগবে। রক্তটা পরিষ্কার করেই ব্যান্ডেজ করে দিব। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, এত বেপরোয়া কেন হচ্ছ? আমার মতো জানোয়ার নরপশু গুলিবিদ্ধ হয়ে পচে মরি, তাতে কি যায় আসে তোমার? তুমি তো চাও আমি যাতে মরে যায়। তাহলে আঘাত দেখে এইভাবে বেপরোয়া হওয়ার মানে কি? সরাও, এইগুলো লাগবে না আমার। ইয়ানা শক্ত চোখে অগ্নির দিকে তাকায়। চোখে পানি টলমল করছে। যে কোনো সময় টুপ করে গড়িয়ে পড়বে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাকে কষ্ট দিতে, আঘাত করতে খুব ভালো লাগে আপনার? আমার হাহাকার দেখে খুব আনন্দ পান, তাই না? খারাপ হন বা যায় হন, কিন্তু আমি আপনার স্ত্রী। আর আমি নিজের স্ত্রী ধর্ম সবসময় পালন করে যাব। এখন আপনি চাইলে ও করব, না চাইলে ও করব। আপনি ক্ষতবিক্ষত হলে আমি ওই সারিয়ে তুলব। অগ্নি একই ভঙ্গিমায় ইয়ানার দিকে তাকিয়ে থাকে। ইয়ানা এক হাতে তুলো চেপে ধরে অন্য হাতে ধীরে ধীরে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ শেষে ইয়ানা চলে আসতে চাইলে অগ্নি শক্ত হাতে ইয়ানার কোমর চেপে ধরে নিজের উরুর উপর বসিয়ে দেয়। অগ্নির এমন কাণ্ডে ইয়ানা ভরকে যায়। ইয়ানা চোখ ঘুরিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নির চোখে মাদকতা, ব্যাকুলতা আর কাছে পাওয়ার তীব্র অনুভব। অগ্নির পরিস্থিতি অনুধাবন করতে পেরে ইয়ানা চট করে উঠে আসতে চায়। কিন্তু অগ্নি গভীরভাবে ইয়ানাকে আঁকড়ে ধরে। ইয়ানা কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, আটকে রেখেছেন কেন এইভাবে? ছাড়ুন আমাকে। অগ্নি ইয়ানার ঘাড়ের পিছনে চুলগুলো সরিয়ে মুখ ডুবিয়ে বলে, I need you so close. I'm restless without you. অগ্নির কথায় ইয়ানা চোখ বড় বড় করে ফেলে। কেঁপে উঠে পুরো শরীর। উঠে আসতে চায় কিন্তু পারে না। অগ্নি ইয়ানার পেট আঁকড়ে ধরে নিজের সাথে চেপে ধরে রেখেছে। ইয়ানা অসহায় হয়ে বলে, আপনি অসুস্থ মি চৌধুরী। ব্যথা পাবেন। আপনি সুস্থ হন আগে। অগ্নি ইয়ানার কথায় মুখ তুলে বলে, ফেরেশতারা কিন্তু অভিশাপ দিবে যান। আর এই হাদিস তুমি ওই আমাকে শিখিয়েছ। স্বামী আলিঙ্গন করলে দূরে যেতে নেই। অগ্নির কথায় ইয়ানা ভ্রু নাচিয়ে তাকায়। এইটাও মনে রেখেছেন উনি? অগ্নির এই দুই বাক্যে চুপসে যায় ইয়ানা। কি বলবে আর?
বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। আত্মসমর্পণ করে অগ্নির কাছে। ইয়ানা ঠোঁট ভিজিয়ে বলে, রুমে চলুন। অগ্নি ইয়ানাকে কোলে তোলে নিয়ে বলে, প্রয়োজন নেই। আমার পুরনো স্টাডি রুম ওই যথেষ্ট। ভালোবাসা থাকলে বন জঙ্গলে ও সুন্দর। অগ্নি ইয়ানাকে কাউচের উপর শুইয়ে দেয়। এরপর ধীর পায়ে দরজা বন্ধ করে আসে। এরপর ঝুঁকে পড়ে ইয়ানার উপর। অগ্নি ইয়ানার কানে ফিসফিসিয়ে বলে, নড়াচড়া কম করবে না হলে হ্যান্ডকাফ লাগাব। ইয়ানা চোখ বন্ধ করে কেঁপে উঠে। জানা নেই এই অনুভূতির নাম কি। এত দূরত্বের পর ও কেন এত কাছে আসা? লোকটার তার স্বামী তাই? হয়ত। অগ্নি ইয়ানার 2 হাত চেপে ধরে ঠোঁটগুলো আঁকড়ে ধরে। প্রত্যেকবারের মতো প্রথমে নরম, এরপর শক্ত উন্মাদনা। প্রায় 10 মিনিট পর ছেড়ে ইয়ানার দিকে তাকিয়ে বলে, তোমাকে এখন কেমন লাগছে বলবো? ইয়ানা কাপা কণ্ঠে বলে, কেমন? অগ্নি ইয়ানার কানে হিসহিসিয়ে বলে। ইয়ানা মুহূর্তেই অগ্নির মুখ চেপে ধরে বলে, অসভ্য। অগ্নি ঠোঁট কামড়ে বলে, তাহলে অসভ্যতামি শুরু করা যাক। ইয়ানা চোখ সরিয়ে নেয়। লজ্জায় পুরো মুখ রক্তিম হয়ে গিয়েছে। অগ্নি ইয়ানার গলায় মুখ গুজে দেয়। পরে ইতিহাস। একটা ভারী লোহার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটা নজরে পড়ে তা হল নিস্তব্ধতা। একটা এমন নিঃসঙ্গ ভারী নীরবতা যা কানে বাজে। দেয়ালগুলো পুরনো ইটের তৈরি, কিন্তু প্রতিটা ইটে রক্তের দাগ লেগে আছে, যা শতচেষ্টাতেও পুরোটা মুছতে পারেনি কেউ। গা বাদামি থেকে কালচে লাল হয়ে ওঠা ছোপগুলো বলে দেয় এখানে কিছুর পরিণতি কখনোই ভালো ছিল না। ঘরের মাঝে ঝুলে থাকা একটা মরিচা ধরা লোহার শিকল আস্তে আস্তে দুলছে। মনে হচ্ছে কেউ কিছুক্ষণ আগেও ধরেছিল ওটা। শিকলের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কিছু গুলিয়ে যাওয়া চুলের গোছা। কয়েকটা নখের টুকরো যেগুলো নিশ্চয়ই কারো শেষ আর্তনাদ থেকে পড়ে গেছে। কোনো কোনো দেয়ালে আঁকা আছে বিশৃঙ্খল আঁকিবুকি। নখ দিয়ে আঁচড় কাটা দাগ, বা হয়তো রক্তে লেখা অস্পষ্ট কিছু শব্দ বাঁচাও। এগুলোর দিকে তাকালেই হাড়ে কাঁপুনি ধরে যায়। ছাদ থেকে ঝুলে থাকা একমাত্র বাল্বটা ফ্লিকার করতে করতে আলো দিচ্ছে। চোখ টিপে দিচ্ছে এই জঘন্য ইতিহাসকে। কোথাও কোথাও থেকে পানি চুইয়ে পড়ছে না, হয়তো পানি না, হয়তো রক্ত। ঘরের এক কোনায় ধুলো পড়ে থাকা একটা কাটা হাতের কাঠামো। হাত বেরিয়ে থাকা, পচন ধরা চোখ আটকায় অজান্তেই। ঘরের বাতাস ঘন, ভারী, আর কেমন একটা পচা ধাতুর গন্ধ, যেটা নাকে ঢুকলে বমি পায়, কিন্তু তবু নিঃশ্বাস নিতেই হয়। নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের হৃদস্পন্দনও ভয় পেয়ে কমে আসে। এ ঘরটা কেবল একটা ঘর নয়, এটা একটা অভিশাপ, একটা জীবন্ত প্রমাণ কতটা নিচে নামতে পারে মানুষ। এখানে যারা এসেছিল তারা আর কখনো দিনের আলো দেখেনি। আর সেই কান্নার, চিৎকারের, হাহাকারের প্রতিধ্বনি এখনো দেয়ালের ফাঁকে রয়ে গেছ। শুধু কান পেতে শুনলেই বোঝা যায়। অন্ধকারের এই নীরবতা ভেঙে 6-7 জন লোক প্রবেশ করে। সবার মুখে লাল কাপড় বেঁধে রাখা। একটা রুমে গিয়ে ঢুকে, যেখানে 20-25 জন মেয়ে বেঁধে রাখা, আর 6-7 জন বাচ্চা শিশু। সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকগুলো সবাইকে তুলে নিয়ে ট্রাকে তুলে। এর মধ্যে একজন মেয়ের গান ফিরে আসে। মেয়েটা এমন দৃশ্য দেখে ভয়ে কান্না করে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? কারা আপনারা? মেয়েটার চিৎকার শুনে লোকটা চেঁচিয়ে বলে, এই চুপ থাক একদম। এরপর কাউকে ডাক দিয়ে বলে, বস, একটা মেয়ে উঠে গিয়েছে। কি করবে, এটাকে বেশি সমস্যা করছে। লোকটার কথায় অপর পাশের ব্যক্তিটা বলে, পুনরায় ড্রাগস দে, আর দ্রুত ট্রাকে তুল। আজান হয়ে যাবে কিছুক্ষণ পর। লোকটা, ওকে বস। এরপর মেয়েটার হাতে ড্রাগস পুশ করে দেয়। মেয়েটা কিছুক্ষণের মধ্যে নেতিয়ে পড়ে। এরপর ট্রাকের মধ্যে নিয়ে তুলে। সবাই ট্রাকের ভিতরে গিয়ে প্রবেশ করে। একটা লোক গিয়ে ট্রাকের ড্রাইভিং সিটে বসে স্টার্ট দেয়। দ্রুত চলতে থাকে ট্রাকটা। আর ভিতরে পড়ে আছে কিছু নরম প্রাণ। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 38। রাত তখন 1:10। সারা বাড়ি নিস্তব্ধ, নিঃশব্দ। শুধু নিঃশ্বাসের শব্দে ভারী হয়ে উঠে স্টাডি রুম। জানালার বাইরে বাতাসে পাতার ফিসফাস। স্টাডি রুমটা অর্ধলয় আবৃত। টেবিলের কোণে রাখা ছোট্ট একটা শেড ল্যাম্প মৃদু হালকা হলুদ আলো ছড়িয়ে রেখেছে ঘরের ভেতর। সেই আলোয় বুকশেলফের বইগুলো ছায়া ফেলেছে দেয়ালে। দেয়ালে ঝুলছে কিছু পুরনো ফ্রেম।
তার সামনেই কাউচের উপর রয়েছে দুই মানবী। অগ্নির পাগলামো আর অবাধ্য হাতের বিচরণে ইয়ানা কম্পিত হয়ে পড়ে। আকস্মিক কিছু একটা মনে হতেই মস্তিষ্কের টঙ্ক নড়ে। কেঁপে উঠে শরীরটা। কিভাবে সামলাবে এখন? কিভাবে আটকাবে সে অগ্নিকে? ভয়ে ঢোক গিলে কয়েকবার। অগ্নি ইয়ানার হাত ছেড়ে দিয়ে গলায় মুখ ডোবাতে যাবে এমন সময় ইয়ানা অগ্নিকে আচমকা ধাক্কা মারে। দ্রুত উঠে নিজের শরীরে কপড় জড়িয়ে নেয়। ইয়ানার ধাক্কার জন্য অগ্নি মোটে ও প্রস্তুত ছিল না। সে তো অন্য জগতে চলে গিয়েছিল। হঠাৎ এমন হওয়াতে মস্তিষ্কের রক্ত টকবুগিয়ে ফুটতে শুরু করে। ইয়ানা অগ্নিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে ভাবতেই হাত দুটি মুষ্টি করে ফেলে। রাগে তিরতির করে কাঁপছে পুরো শরীর। আবছা আলোতে রাগী চোখে ইয়ানার দিকে তাকায়। হালকা ব্রাউন চোখের কার্নিশে লাল হয়ে গেছে। সামান্য আলোতে অগ্নির চোখ দেখে ইয়ানা ভয়ে তটস্থ হয়ে দাঁড়ায়। অগ্নি ধীর পেয়ে ইয়ানার কাছে এসে দাঁড়ায়। ঘাড়ের পিছন দিকে ইয়ানার চুলগুলো শক্ত করে চেপে ধরে। ইয়ানা ব্যথায় মুখ কুঁচকে ফেলে। চুলে টান অনুভব হচ্ছে প্রচুর। অগ্নি ইয়ানার চুলে শক্ত করে ধরে নিজের দিকে মুখ তুলে ধরে। ইয়ানার চোখে পানি চিকচিক করছে। অগ্নি ইয়ানার পুরো মুখে চোখ বুলিয়ে তিরিক্ষি মেজাজে চিবিয়ে চিবিয়ে বলেন, ধাক্কা কেন দিয়েছিস আমাকে? প্রথমবার তো নয় এইটা তাহলে? অগ্নি চৌধুরীকে ধাক্কা দেওয়ার সাহস হয় কি করে? বেশি আদর, ভালোবাসা দিয়ে ফেলেছিলাম? ভয় পাস না আমাকে? উত্তর দে। ধৈর্য খুব কম আমার। যে কোনো সময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলব। ইয়ানা অগ্নির রাগ দেখে ভয়ে তটস্থ হয়ে গেছে। অগ্নির এক একটা ধমকে কেঁপে উঠছে বারবার। আর চোখে অগ্নির রাগান্বিত মুখে নজর দিয়ে অগ্নির বুকে মাথা রাখে। ইয়ানার এমন কাণ্ডে অগ্নি ভ্রু কুঁচকে তাকায়। রাগের মাত্রা আর ও বৃদ্ধি পাচ্ছে। এক ঝটকায় ইয়ানাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। রাগ হচ্ছে প্রচুর তার। নিজে এসে সিডিউস করবে আবার নিজেই ধাক্কা মেরে সরিয়ে দিবে। ইয়ানা অগ্নির একদম সম্মুখে দাঁড়ায়। এরপর তার দিকে তাকিয়ে মিহি সুরে বলে, ভুলে গিয়েছেন আমি অসুস্থ? ইয়ানার এই বাক্য অগ্নির টঙ্ক নড়ে। রাগে কাঁপতে থাকা শরীরটা থম মেরে যায়। পুরো শরীর এক প্রকার ঝাঁকুনি দিয়ে উঠে। ইয়ানার দিকে আর তাকায় না। মাথার চুল খামচে ধরে চেয়ারে বসে বড় বড় শ্বাস টানছে। এত বড় ভুল! অগ্নির এমন অবস্থা দেখে ইয়ানা এগিয়ে গিয়ে অধৈর্য হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? অগ্নি ইয়ানার দিকে তাকায়, তবে একদম শান্তভাবে। ইয়ানা অগ্নির চোখে নিজের দৃষ্টি রাখে। অগ্নি ঠান্ডা গলায় বলে, তুমি আমার কাছে আসলে আমি না হয় নিজেকে হারিয়ে ফেলি। সবকিছু ভুলে যায়। নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমাকে বললে না কেন তখন? ইয়ানা কি বলবে? ভয়ে হাঁসফাঁস করছে। জামার এক টুকরো অংশ নিয়ে নিজের আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছে বারবার। কিভাবে বলবে কথাটা যদি রেগে যায়? ইয়ানা নীরবতা ভেঙে আমতা আমতা করে বলে, মনে ছিল না একদম। হঠাৎ মনে হয়েছে। আপনাকে থামানো ও আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল তাই ধাক্কা দিয়েছি। অগ্নি বিরক্ত হয় ইয়ানার কথায়। কেমন মেয়ে এটা? নিজের অসুস্থতার কথা নিজের মনে নেই। যদি আজ ভুল কিছু হয়ে যেত ধারণা আছে এই মেয়েকে কতটুকু সাফার করতে হতো। শুধু নিজে না আমাকে ও সাফার করাত। অধৈর্য করে ফেলত আমাকে। নিজের তো কিছু হতো না কিন্তু আমাকে ভিতর থেকে মেরে ফেলত। অগ্নিকে এইভাবে বসে থাকতে দেখে ইয়ানা আওড়ায়। রেগে আছেন এখন ও? ইয়ানার এমন বোকা কথায় অগ্নি দাঁত চেপে তাকায়। ইয়ানা হাসার চেষ্টা করে বলে, প্লিজ রাগ করবেন না। বুঝতে পারছি মনে মনে গালি দিচ্ছেন। সমস্যা নেই, মনে মনেই গালি দিন, প্রকাশ করার দরকার নেই। আপনার ধমক একটু বেশি শক্ত। আমার শরীর কেন জানি মিগি রোগীর মতো কেঁপে উঠে। ইয়ানার এমন কথায় অগ্নি ধমক দিয়ে বলে, স্টুপিড, চুপ করবে? না হলে আছাড় মেরে 6 তালা থেকে নিচে ফেলে দিব। শান্ত হতে দাও আমাকে। আরেকটা কথা বের হলে থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদ। অগ্নির ধমকে ইয়ানা চুপসে যায়। আস্তে করে কাউচটার উপর গিয়ে বসে। এই স্টাডি রুমে সে কখনো আসেনি। এই প্রথম এসেছে সে আজ। ইয়ানা কাউচ থেকে উঠে গিয়ে বইয়ের তাকের কাছে যায়। এখানে অসংখ্য বই আছে। কিন্তু সব বইয়ের উপর ধুলোর আস্তরণ জমে গিয়েছে। পরিষ্কার করা হয় না বইগুলোকে। কেমন অয়ত্নে, অবহেলায় পড়ে আছে। ইয়ানার ইচ্ছে হচ্ছে সবগুলো বই পরিষ্কার করে দিতে।
কিন্তু এখন অনেক রাত, তাই এটা পরিষ্কার করার সময় নয়। একদিন আলিয়াকে নিয়ে এই পুরো স্টাডি রুম চকচকে করে দিয়ে যাবে। কিন্তু এইটা এমন পরিত্যক্ত পড়ে আছে কেন? মনে তো হচ্ছে এইটা উনার পুরনো স্টাডি রুম। নিজের অতীতকে এইভাবে অয়ত্নে রেখে দিয়েছে। কেমন মানুষ উনি? সুমু গভীর ঘুমে আচ্ছন্ন। মিস্টকলের শব্দ বারবার কানে আওয়াজ তুলছে। কিন্তু গভীর ঘুমের কারণে চোখ মেলে তাকাতে পারছে না। মন চাইছে ফোনটা তুলতে, কিন্তু শরীর বিন্দুমাত্র নড়ছে না। শরীরটা যেন অবশ হয়ে আছে। ফোনের শব্দ ধীরে ধীরে প্রখ হতে থাকে। আচমকা ঘুমটা ভেঙে যায়। সুমু ঘড়ির দিকে তাকায়। রাত 2টা বাজে। এত রাতে কে ফোন দিয়েছে? চিন্তা মাথায় এসে ভর করে। অপরিচিত নাম্বার। ফোন কি রিসিভ করবে নাকি করবে না, এক প্রকার দ্বিধায় পড়ে যায়। যদি কোনো বাজে লোক ফোন দিয়ে থাকে? তাদের কাজ ওই তো মেয়েদেরকে ডিস্টার্ব করা, ফোন দিয়ে রং তামাশা করা। কিন্তু যদি কোনো দরকারি ফোন হয়ে থাকে তাহলে? মনের সাথে এক প্রকার যুদ্ধ করে ফোনটা রিসিভ করার ডিসিশন নেয়। মিস্টকল কেটে যাওয়ার আগেই সুমু রিসিভ করে কানে চেপে ধরে বলে, আসসালামু আলাইকুম। কে বলছেন? সুমুর আওয়াজে ওই পাশে নীরবতা। শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সুমুর শরীরে হালকা শিহরণ দিয়ে উঠে। এত রাতে কে ফোন করেছে? কথা বলছে না কেন? কোনো প্রতারক? প্রতারক ওই হবে, তাই তো কথা বলছে না। সুমুর এইবার প্রচুর রাগ হয়। সুমু নীরবতা ভেঙে রেগে বলে, কি সমস্যা বলুন তো আপনার? মেয়েদের এইভাবে মাঝ রাতে ফোন দিয়ে উত্ত্যক্ত করতে খুব ভালো লাগে? এই তোর ঘরে মা বোন নেই? মেয়ে দেখলেই তার সাথে ঢলাঢলি করতে ইচ্ছে করে, তাই না? মেয়েদের নাম্বার নিয়ে তাকে মাঝ রাস্তায় ফোন দেছ। তোর নামে তো আমি যৌন হয়রানির মামলা করব। অসভ্য জানোয়ার একটা। শালা, তোকে যদি সামনে পেতম তাহলে আমি আমার 20 জোড়া জুতা দিয়ে তোর গালে আঘাত করতে করতে লাল করে দিতাম। আর জীবনে যদি ফোন দিয়েছিস তাহলে তোর ভবিষ্যৎ বাত্তির 12টা বাজাব। সাহস থাকলে আসিস আমার সামনে। সুমুর আগে কি বলছে সে নিজে ও জানে না। এক হচ্ছে এত রাতে ঘুমটা ভেঙেছে, তার উপর এমন ড্রামা। পাশের ব্যক্তিটাকে যদি সামনে পাইত সে কি করত নিজে ও জানে না। কত বড় অসভ্য আর বাদর মাঝ রাস্তায় ফোন দিয়ে বিরক্ত করে। ফোনের এই পাশ থেকে কাশির শব্দ শুনে সুমু চুপ হয়ে যায়। এই লোক কাশছে কেন? যক্ষা রোগী নাকি? টাকা চাইতে এসেছে চিকিৎসা করাবে বলে? আরে ধুর, এইসব ওদের ধান্ধা। রোগের অভিনয় করে টাকা হাতাতে চাওয়া। সুমু কিছুটা চিবিয়ে বলে, বুঝেছি আপনি যক্ষা রোগে আক্রান্ত। আমাকে কেসে প্রমাণ দিতে হবে না। টাকা চাই তাই তো? আপনি যেহেতু আমাকে ফোন দিয়েছেন, কষ্ট করে বাসার ঠিকানা ও জোগাড় করুন। আমার বাসার সামনে আসেন, টাকা দিয়ে দিবনে। তাও প্লিজ ধান্ধাবাজি বন্ধ করেন। সুমু ফোন কাটার জন্য কান থেকে নামাতেই শুনতে পায় এক আওয়াজ। মিস রাগিনী, আপনার অদ্ভুত বকা ঝকা বন্ধ হয়েছে? না মানে আরও কিছু ঝাড়তে চাইলে ঝাড়তে পারেন। আগে থেকে অভ্যস্ত হওয়া ভালো, না হলে পরবর্তীতে সব একসাথে হজম করতে পারব না। একটু সমস্যা হবে। এই কণ্ঠস্বর তার খুব পরিচিত। এইটাকে সে খুব ভালোভাবে অনুধাবন করতে পারে। সুমু অবাক চোখ বড় বড় করে ফেলে। চোখ কচলিয়ে বারবার নাম্বারের দিকে তাকায়। এইটা উনার নাম্বার? ইয়া আল্লাহ, কি লেভেলের ডাইরেক্ট সম্মানহানি! এতক্ষণ উনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলাম। কি ভাবছেন উনি এখন? সুমু লজ্জায় আড়ষ্ট হয়ে পড়ে। কিভাবে সামনে যাবে? জীবনে ও যেতে পারবে না রায়নের সামনে। সুমু চোরের মতো ফোন কেটে দিতে যাবে, আবার ও ভেসে আসে। যদি ফোন কাটার কথা ভেবে থাকো তাহলে কাটবে না। কথা আছে তোমার সাথে আমার। আমার ঘুমের প্রয়োজন, কিন্তু ঘুম হচ্ছে না। সুমু চমকায়, সাথে লজ্জা ও পায়। এই প্রথম কোনো ছেলের মুখে এইসব কথা শুনেছে। সে রিলেশন পছন্দ করে না। কি দরকার আছে একটা ছেলের কাছে নিজের ব্যক্তিত্ব নষ্ট করা? যদি ছেলেটা তার না হয় তখন? তখন সে ঠকে যাবে না। তার দিকে পরপুরুষ কেন কামনার হাত বাড়িয়ে দিবে? সে তো একজনের আমানত। আর সেই আমানত সে কখনো ভাঙ্গেনি। রায়ান, কথা বলবে না? চুপ করে আছো যে? এতক্ষণ এত কিছু বলে হাঁপিয়ে উঠেছ। সুমু নতজানু অপরাধীর ন্যায় বলে, সরি, কিছু মনে করবেন না প্লিজ। আমি চিনতে পারিনি। ভেবেছিলাম কোনো প্রতারক ফোন দিয়েছে। আর আপনি ওত কথা বলছিলেন না।
রেগে এইসব বলেছি। তবে সেগুলো আপনাকে নয়, প্রতারকদের। রায়ান হালকা হাসে। এই কণ্ঠস্বর শোনার জন্য ওই তো সে এত রাতে ফোন দিতে বাধ্য হয়েছে। ছটফট করছিল বিছানায় একবার কথা বলবে বলে। এক প্রকার অধিকার দেখিয়ে ফোন দিয়েই দিল। রায়ান সুমুর উদ্দেশ্যে বলে, আমাদের বিয়ের তারিখ হয়েছে সেটা জানো তুমি? সুমু লজ্জায় হাঁসফাঁস করে বলে, 2 দিন পর। রায়ান, তুমি খুশি তো? রায়ানের কথায় সুমু থমকে যায়। চোখ উপরে তুলে তাকায়। ফোনের দিকে নিজের দৃষ্টি নেয়। আসলে কি সে খুশি? অবশ্যই সে খুশি। খুশি হবে না কেন? না হওয়ার তো কোনো কারণ নেই তাহলে। কিন্তু এইটা কিভাবে বলবো? লজ্জা লাগবে না আমার? রায়ান, বলো তুমি খুশি? সুমু নিঃশ্বাস ছেড়ে বলে, হুম। রায়ান হাসে। সুমুকে নিজের করে পাবে ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। সুমু সংকোচ ভেদ করে বলে, আপনারা ইয়ানাকে কিছু জানাননি তাই না? আজ ওর সাথে কথা বললাম, কিছুই জানে না বিয়ের ব্যাপারে। ভাইয়া কিছু বলেনি? রায়ান, তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেটা আমরা আর আরিফ ছাড়া কেউ জানে না। আঙ্কেল আন্টিও না। কাল জানানো হবে তাদের। সুমু, ওহো আচ্ছা। আমি ফোন দিয়েছিলাম রাশেদ স্যারের অ্যাক্সিডেন্টের ঘটনা জানাতে। তখন আপনাদের কথা উঠে আসে। রায়ান ভ্রু কুঁচকে বলে, কে অ্যাক্সিডেন্ট করেছে? সুমু, আমাদের ভার্সিটির স্যার। আজ বিকেলে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়। এরপর উনাকে হসপিটালে এডমিট করানো হয় দ্রুত। রায়ানের হঠাৎ রাস্তার ঘটনা মনে পড়ে। তারা যখন যাচ্ছিল তখনও বিকেলে একটা অ্যাক্সিডেন্ট হয়। তাহলে উনি রাশেদ স্যার? হবে হয়ত। রায়ান, ওকে ঘুমিয়ে পড়ো। রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করলাম। আগামীকাল দেখা হবে, বাই। সুমু, আল্লাহ হাফেজ। রায়ান হালকা হেসে ফোন কেটে দেয়। সুমু মুচকি হাসি দিয়ে বেড সাইড থেকে পানি খায় এক গ্লাস। লজ্জায় পুরো মুখ লাল হয়ে গিয়েছে। রায়ানের সাথে কথা বলেছে, কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। কাল দিন পর এই লোকটা তার স্বামী হবে। এই শক্তপোক্ত দেহের ব্যক্তিটার সাথে সে পথ পার করবে। সুমুর শরীর হালকা কেঁপে উঠে। রাতের আধার ঘন হয়ে নেমে এসেছে জঙ্গলের বুকে। আকাশ নিজেই নেমে এসে ঢেকে দিয়েছে গাছের মাথা, পাতার ছায়া আর মৃত মাটিকে। আকাশে কোনো চাঁদ নেই, তারা নেই, আলো যেন ভুলে গেছে এই জায়গার নাম। কেবল অন্ধকার। চিৎকার ধরা নিঃশব্দ অন্ধকার। জঙ্গলের ভিতরে বাতাস বইছে ধীরে, নরম কিন্তু অস্থির। পাতার গায়ে তার স্পর্শ চামড়ায় ছুরি চালানোর মতো ধীরে, অথচ নিশ্চিত। ফাস ফাস, প্রতিটি পাতার দুলে ওঠা মনে হচ্ছে কোনো দমবন্ধ নিঃশ্বাসের মতো শব্দ তোলে। গাছেরা কথা বলে না, কিন্তু তারা কাঁপে। সেই জঙ্গলের ভিতরে টর্চার সেলে একটা পরিত্যক্ত রুমে অগ্নি প্রবেশ করে। মূলত এখানে এসেছে কোনো কিছুর খুঁজে। রাত তখন 3:40। তার সাথে আরিফ আছে। তাদের দুজনের পায়ের শব্দে ভারী হয়ে উঠে চারপাশ। অগ্নি আর ইয়ানা যখন স্টাডি রুম থেকে গিয়ে নিজের রুমে চলে গিয়েছিল, ইয়ানা ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। আর অগ্নি শাওয়ার নেয়। যেহেতু ছেলেটাকে মেরেছে, শরীর কেমন করছে। কাউকে খুন করে এসে শাওয়ার না নিলে সে থাকতে পারে না। অগ্নি শাওয়ার শেষ করে ইয়ানার কপালে চুমু খায়। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে সে রুম ত্যাগ করে সোজা টর্চার সেলে আসে। আরিফ জানিয়েছে আজ টর্চার সেলে কেউ একজন প্রবেশ করেছিল। আর সেই সন্দেহের সূত্র ধরেই তার এখানে আসা। ইয়ানা একবার ঘুমিয়ে পড়লে এত সহজে সজাগ হয় না। সেই আত্মবিশ্বাস নিয়ে সে রুম থেকে বেরিয়ে পড়েছিল। কিন্তু ইয়ানা ঘুমায়নি। ভেবেছিল অগ্নি শাওয়ার নিয়ে আসলে তার বুকে মাথা রেখে ঘুমাবে। তাই ঘুমের নাটক করে শুয়েছিল। অগ্নি বাহিরে যেতেই ইয়ানা চোখ খুলে উঠে বসে। অগ্নিকে এত রাতে বাহিরে যেতে দেখে ইয়ানার সন্দেহে কপাল কুঁচকে আসে। আবার কাকে মারতে যাচ্ছেন উনি? এত রাতে মারাটা কি খুব বেশি প্রয়োজন? ইয়ানা বিছানা থেকে নেমে লিভিং রুমে যায়। ততক্ষণে অগ্নি দরজা থেকে বের হয়ে গাড়ির কাছে চলে যায়। ইয়ানা এক পাশে দাঁড়িয়ে সব দেখছিল। আজ আমিও দেখব আপনি কোথায় যান। আর কাউকে খুন করতে দিব না আমি। ইয়ানা ইচ্ছে করে একটা ফুলদানি ফেলে দেয়। ফুলদানিটা পড়ে গিয়ে বিকট আওয়াজের কম্পন সৃষ্টি করে। অগ্নি শব্দ পেয়ে দাঁড়িয়ে যায়। ঘাড় ঘুরিয়ে লিভিং রুমের দিকে তাকায়। সামান্য কপাল কুঁচকে সেদিকে আসে। চারদিকে ভালোভাবে চোখ ঘুরিয়ে দেখে কিন্তু কেউ নেই। কিন্তু ফুলদানিটা পড়ল কিভাবে?
অগ্নি এইসব মাথা না ঘামিয়ে গাড়িতে গিয়ে উঠে। ইয়ানা ততক্ষণে অগ্নির গাড়ির দরজা খুলে ব্যাক সিটে গিয়ে নিচে হাঁটু ভাঁজ করে বসে মনে মনে আল্লাহকে ডাকছে। যদি একবার ধরা পড়ে তাহলে আজ মায়ের নিশ্চিত কেটে টুকরো টুকরো করে ফেলবেন উনি আমাকে। কিন্তু আমিও কম যাই না। আমি ও মাফিয়া অগ্নি চৌধুরীর বউ। উনার সাহস যদি হয় 100, আমার কি 20 ও থাকবে না? অবশ্য থাকবে। কেন থাকবে না? ইয়ানা মনে মনে ভয়ে চোখমুখ বন্ধ করে রাখে। গাড়ি চলছে শা শা করে। এত জোরে গাড়ি চলছে দেখে ইয়ানা ভয়ে আরও সিটিয়ে যায়। যদি ওই দিনকার মতো আবার অ্যাক্সিডেন্ট করে। কিন্তু আমি তো থামাতেও পারব না। কথা বললেই ধরা পড়ে যাব। ঘণ্টা খানেক পর গড়িয়ে এসে ঢুকে একটা ঘন জঙ্গলের ভিতরে। চারদিকে অন্ধকারে আচ্ছন্ন। পেঁচা আর ও বিভিন্ন পাখির ডাক। রাতের পরিবেশটা যেন এক অদ্ভুত ঠেকাচ্ছে। ঘন জঙ্গলের শুকনো পাতা বিছিয়ে আছে মাটি জুড়ে। গাড়ি এগিয়ে যেতেই মর্মর শব্দে এক বিচ্ছিরি পরিবেশ তৈরি করে। ইয়ানা কান চেপে ধরে। প্রচুর ভয় লাগছে তার। এমন ঘন জঙ্গলে একটা মানুষ রাতে কিভাবে আসে? গাড়ি গিয়ে থামে একটা ঝোপের সামনে। ইয়ানা মাথা উঁচু করে ঝোপটা দেখে নেয়। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায়। কেঁপে উঠে পুরো শরীর। কি ভয়ানক এই ঝোপ! কিন্তু কি এখানে? ঝোপের আড়ালে তো কোনো পরিত্যক্ত বিল্ডিং মনে হচ্ছে। অগ্নি গাড়ি থেকে নেমে চলে যায় সেদিকে। এইবার ইয়ানার জান যায় যায় অবস্থা। এতক্ষণ অগ্নি ছিল তাই ভয়টা কাবু করতে পারেনি। কিন্তু এখন একদম শক্তভাবে জড়িয়ে ধরেছে। কি করবে এখন? বের হলে আমার পায়ের শব্দ পেয়ে যদি উনি বুঝে যায় তাহলে তো অনর্থ হয়ে যায়। কিন্তু ভয় পেলে তো চলবে না, উনি কি করছে তা তো আমাকে দেখতে হবে। এইদিকে অগ্নি আরিফকে নিয়ে পুরো টর্চার সেল দেখে বাট সন্দেহজনক কিছু পায়নি। অগ্নি বিরক্তি নিয়ে টর্চার সেল থেকে বেরিয়ে সেলের সামনে এসে দাঁড়ায়। কোমরে হাত দিয়ে ঠোঁট চেপে কিছু একটা ভাবে। তখন দেয়ালে একটা আলো দেখে সাথে সাথে সরে যায়। কেউ গান তাক করে রেখেছে। কোমরে গুজে থাকা বন্দুকটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু কেউকে দেখতে পাচ্ছে না। আরিফ বাহিরে এসে অগ্নিকে বন্দুক তাক করতে দেখে বলে, কি হলো ভাই, কিছু পেয়েছেন? বন্দুক তাক করে রেখেছেন কেন? অগ্নি একই ভঙ্গিতে তাকিয়ে বলে, কেউ আছে এখানে, গান লাইট দেখা গিয়েছে। গান তাক করেছিল আমার দিকে। বাট বিচটা গেল কোথায়? কারোর পায়ের হালকা শব্দ পেয়ে অগ্নি কান ভালোভাবে পেতে রাখে। কোনো দিক দিয়ে আসছে এই শব্দ? আরিফ ধীর আওয়াজে বলে, ভাই শব্দ তো 2 দিক দিয়ে আসছে, কিভাবে বুঝবে এখন? অগ্নি, তুই সামনে যা। দেখ সামনে কে আছে। আমার গাড়ি যেখানে রেখেছি সেখান থেকে শব্দটা আসছে। আমি এই দিকে যাচ্ছি। আরিফ, ওকে ভাই। অগ্নি আড়ালে গিয়ে বাম দিকে যায়। সামনে এগিয়ে যেতেই কাউকে দৌড়াতে দেখে। অন্ধকারে মানব আকার স্পষ্ট। অগ্নি বাঁকা হাসি দিয়ে বলে, হেই, আমি তোর সাথে দৌড়ের প্রতিযোগিতা করতে আসিনি। দৌড়ের প্রয়োজন নেই। চল কাটাছিড়ার প্রতিযোগিতা করি। অন্ধকারে ব্যক্তিটি দৌড়েই যাচ্ছে। অগ্নি চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। রক্ত ফুটতে থাকে শরীরের। লোমকূপগুলো শিউরে উঠে হয়তো রাগের তাপ সহ্য করতে পারছে না। অগ্নি দক্ষ হাতে বন্দুকটা লোকটার পায়ের ঘোড়ালিতে গিয়ে ডিল মারে। বন্দুক গিয়ে সোজা ব্যক্তিটার পায়ে গিয়ে পড়ে। ব্যথায় আহ করে বসে যায়। কিন্তু জীবন হারানোর ভয় আবার উঠে দাঁড়ায়। বাঁচবে না সে জানে। জীবন বাজি রেখেই সে এই কাজ নিয়েছে মোটা টাকার বিনিময়ে। লোকটা দৌড়াতে চায় কিন্তু পায়ের রগ টান ধরে। অতিরিক্ত ব্যথার ফলে লোকটা প্রাণপ্রণ দৌড়ার চেষ্টা করে। আরিফ ঝোপ থেকে বের হয়ে বন্দুক তাক করে চারদিকে তাকায়। গাড়ির পিছন থেকে পাতার শব্দ পেয়ে বন্দুকটা ধরে সেদিকে যায়। আরিফ ধীর পায়ে সেদিকে যায়। ফ্রন্ট সিটের লাইটের আলোতে নারী অবয়ব ভেসে উঠে। আরিফের চোয়াল ঝুলে আসে। এ কাকে দেখছে সে? একবার দূরে থাকা অগ্নির দিকে তাকায়, আরেকবার গাড়ির পিছনে থাকা ইয়ানার দিকে। আরিফ অবাক হয়ে বলে উঠে, ভাবি, আপনি এখানে? ভাবি ডাক শুনে ইয়ানা চমকে উঠে। চোখ বড় বড় কর ফেলে। আরিফের কণ্ঠ তার আর বুঝার বাকি নেই। ইয়ানা শুকনো ধূপ গিলে পিছনে ফিরে তাকায়। আরিফ এখনও অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। স্বামীর খুন তার স্ত্রী লুকিয়ে দেখছে। ইয়ানা আরিফের হা করা মুখের দিকে তাকিয়ে কিছুটা শান্ত হয়ে বলে, আমি এসেছি, উনি জানেন না? প্লিজ বলবেন না কিছু?
উনি ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে সামনে কেউ আছে, কিন্তু ঝোপের কারণে স্পষ্ট দেখতে পাচ্ছি না। ভাইয়া, কাউকে মারলে প্লিজ আটকান না। আরিফ হাসি দিয়ে বলে, সেই ক্ষমতা আমাদের হাতে নেই ভাবি। উনি অগ্নি চৌধুরী, এক কথার মানুষ। যা বলেন তাই করেন। আর উনার টর্চার সেলে কেউ আসলে সে জান নিয়ে ফিরতে পারে না। কখনো ফিরতে দেখিনি। কঠিন মৃত্যুর সম্মুখীন হয়েছি। তাদের কথার মাঝে বন্দুকের শব্দ ভেসে আসে। রাতের এই নিস্তব্ধতায় এত বিকট আওয়াজ ইয়ানা কেঁপে উঠে। পরপর 6টা গুলি চলে গান থেকে। ইয়ানা সহ্য করতে না পেরে কান চেপে ধরে। আরিফ আতঙ্কিত হয়ে বলেন, ভাবি, আপনি যেভাবে এসেছেন সেখানে চলে যান। ভাই আসবে এখন। উনি দেখলে রেগে যাবেন ভাবি। ইয়ানা ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলে, কাকে মেরেছে উনি ভাইয়া? আরিফ, সেটা আপনাকে পরে। আর বলতে পারেনি আবার ও 2টা গুলির শব্দ আসে। আরিফ সেদিকে তাকায়। আরিফ সেদিক থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে চাইবে এমন সময় আর ও 2টি গুলির শব্দ আসে। অগ্নির 2 হাঁটু থেকে রক্ত ঝরছে। বুক থেকে অনবরত রক্ত পড়ছে। এতক্ষণ দাঁড়িয়ে থাকলে ও এখন হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ লাল করে সামনে কালো আবরণে থাকা ব্যক্তিটার দিকে তাকায়। আরিফ এমন দৃশ্য দেখে বরফের ন্যায় জমে যায়। চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। ইয়ানা গুলির শব্দে ভয়ে সেদিকে তাকায়নি। আরিফের চোখে পানি দেখে ইয়ানার কপাল কুঁচকে আসে। কেমন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ইয়ানা দৃষ্টি অনুসরণ করে সেদিক তাকায়। মুহূর্তের চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে যায়। আরিফ আর নিজেকে ধরে রাখতে পারেনি। ভাই করে চিৎকার দিয়ে দৌড় দেয়। কালো আবৃত লোকটি আরিফের দিকে তাকিয়ে গুলি করতে যাবে তার আগেই আরিফ দক্ষ হাতে লোকটার বক্ষ আর মাথার মধ্যে পরপর অনেকগুলো গুলি করে। লোকটার হাত থেকে বন্দুক পড়ে যায়। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। মাথায় গুলি করাতে গড়গড় করে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। আরিফ এক দৌড়ে অগ্নির কাছে গিয়ে বসে। অগ্নি এখন জ্ঞান হারায়নি, কিন্তু অবস্থা খুব খারাপ। পিছন দিকে এসে আঘাত করেছে তাই সে বুঝতে পারেনি। বুঝার আগেই গুলিবিদ্ধ হয়ে পড়ে। আরিফ চোখের পানি ছেড়ে দেয় অগ্নির অবস্থা দেখে। বুকে গুলি, হাঁটুতে গুলি। ইয়ানা স্তব্ধ হয়ে মাটিতে বসে পড়ে। অতিরিক্ত শক পেলে যেমন যেমন হিতাহিতজ্ঞান শূন্য হয়ে পড়ে ইয়ানার সাথে ঠিক তাই হয়েছে। হুতুম পেঁচার ডাকে ইয়ানার মস্তিষ্ক নড়ে উঠে। মনে পড়ে যায় অগ্নি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। ইয়ানা এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে চলে যায় অগ্নির কাছে। অগ্নির রক্তাক্ত অবস্থা দেখে ইয়ানা চিৎকার দিয়ে বলে, এখানে বসে আছেন কেন আরিফ ভাই? উনার গুলি লেগেছে। প্লিজ কিছু করুন। খুব কষ্ট হচ্ছে উনার ভাইয়া। গাড়ি ডাকুন ভাইয়া। আরিফ, ভাইয়ের কিছু হবে না। ইয়ানা চিৎকার দিয়ে কেঁদে উঠে। মাটিতে বসে অগ্নির মাথাটা নিজের উরুর উপর নেয়। অগ্নি ইয়ানার দিকে অবাক হয়ে তাকায়। ইয়ানার দিকে চোখ রেখে রাগান্বিত সুরে বলে, কেন এসেছ এখানে? কিভাবে এলে? এখানে কেন এসেছ বলো? যদি কোনো বিপদ হয় কে রক্ষা করবে তোমাকে? এই মুহূর্তে কোনো গার্ড নেই। তুমি তো ড্রাইভিং জানো। আমার গাড়িটা চালাতে পারবে না জানি। দেখো ভিতরে একটা মার্সিডিজ গাড়ি আছে। এইটা হ্যান্ডেল করতে পারবে খুব ভালোভাবে। চলে যাও। ইয়ানা শক্ত করে চেপে ধরে অগ্নির মাথা নিজের বুকের সাথে। চুলগুলো ধরে মুখে অজস্র চুমু খায়। কান্না করতে করতে বলে, বেইমান মনে হয় আমাকে আপনার? আপনাকে এই অবস্থা রেখে আমি চলে যাব? বাঁচব আমি মনে করেন? মরে যাব না আপনার চিন্তায়। যদি একসাথে কবর হয় তাহলে দুজনের একসাথে হবে। যাব না আমি। কোথাও যাব না। অগ্নি ইয়ানার গালে হাত দিয়ে বলে, চলে যাও বু। স্বামীর কথা শুনো। এখানে যে কোনো সময় বিপদ আসতে পারে। আমি মরে গেলে তোমাকে প্রোটেক্ট কে করবে? ইয়ানা চিৎকার দিয়ে কান্না করে বলে, কিছু হবে না আপনার। আমার সাথে এমন বেইমানি করতে পারেন না। আপনি ছাড়া আমি অসহায়। অগ্নি চৌধুরী। অগ্নি হালকা হাসে। চোখ বন্ধ হয়ে আসছে। এরপর ও টেনে টেনে বলে, পারলাম না আর কিছুদিন আমার পাপি বুকে তোমার মাথা রাখার সুযোগ করে দিতে বউ। তোমাকে নিয়ে সুখের সংসার সাজাতে। তোমাকে ভালোবেসে আগলে রাখতে। তোমার ঘৃণার দৃষ্টির পর্দা সরিয়ে ভালোবাসার দৃষ্টি দেখে যেতে। ইয়ানা থামিয়ে দিয়ে কান্না করে বলে, চুপ করুন আপনি।
বুঝতে পারছেন না আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ভিতরে এক অগ্নিকাণ্ড চলছে আমার দেহে। এতটা স্বার্থপর কেন আপনি? আপনি না বলেছিলেন আমাকে সবসময় নিজের কাছে আগলে রাখবেন? আপনার কিছু হলে আমাকে কে দেখবে? আমি কার আশায় বাঁচব? অগ্নিকে হাসতে দেখে ইয়ানা উচ্চস্বরে কেঁদে বলে, এই বলুন আমাকে, কাকে নিয়ে বাঁচব আমি? আমার ভালোবাসাকে আমার তুচ্ছ মনে নয়। আমাকে একা রেখে চলে যাবেন বলছেন? সূচনা যদি ভালোবাসা দিয়ে শুরু হয়ে থাকে তাহলে উপসংহারে বিচ্ছেদের তকমা কেন লাগাচ্ছেন? ইয়ানার কান্নার শব্দে ভারী হয়ে উঠে চারপাশ। অন্ধকার আচ্ছন্ন ঘন জঙ্গলটা নিস্তব্ধ হয়ে গিয়েছে। যে পাখিগুলো ভয়ানক আকারের শব্দ করছিল তারাও নিশ্চুপ হয়ে গিয়েছে ইয়ানার চিৎকারের শব্দে। আরিফের মতো ব্যক্তিও ভেঙে পড়েছে। অগ্নি মৃদু হেসে ইয়ানার চোখের পানির দিকে তাকিয়ে বলে, এই চোখের পানি আমার এত সুখ কেন হচ্ছে? আমার মৃত্যুতে বুক কাঁদছে। এই আকাশ, চন্দ্র, সূর্য ও সাক্ষী হচ্ছে তোমার কান্নার অনুভবের শেহজাদি। এই খারাপ জানোয়ারটা তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে। সে আর কখনো তোমাকে স্পর্শ করবে না। তোমাকে আর কারোর জন্য ভয় থাকতে হবে না। কিন্তু খবরদার আমি ব্যতীত কোনো পুরুষ যাতে তোর জীবনে না আসে। আল্লাহকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি আমার বউ আমি ব্যতীত আর কোনো পুরুষের স্পর্শ গায়ে লাগাবে না। যদি আমার অবাধ্য হও তাহলে হাসরের ময়দানে তোমার সাথে দেখা হবে। অগ্নি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ইয়ানা কান্না হালকা করে বলে, যাবেন না, যাবেন না আমাকে রেখে, আমি মরে যাব। ইয়ানা চিৎকার করে বলে উঠে, না যাবেন না। পুরো শরীরে ঘাম ছুটে যায় ইয়ানার। ইয়ানা শুয়া থেকে উঠে বসে। ভয়ে কাঁপতে থাকে শরীর। বুঝতে পারে স্বপ্ন দেখছিল। ইয়ানার চিৎকারে অগ্নির ঘুম ভেঙে যায়। ইয়ানা চারদিকে তাকিয়ে দেখে সে রুমে। অধৈর্য হয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নিকে সুস্থ দেখে হামলে পড়ে তার বুকে। উচ্চস্বরে কেঁদে উঠে। অগ্নির শরীরে কিছু জড়ানো ছিল না। ইয়ানা অগ্নির উন্মুক্ত বুকে মাথা রেখে কান্না করতে থাকে আর বিড়িবিড় করছে, যাবেন না আমাকে রেখে, আমি বাঁচব না। অগ্নি কিছুটা অবাক হয় ইয়ানার ব্যবহারে। মাঝ রাতে ইয়ানার পাগলামো দেখে সে অনেকটাই আশ্চর্য হয়। এইভাবে চিৎকার করে উঠার মানে বুঝল না। অগ্নি ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, কি হয়েছে সোনা? বাজে স্বপ্ন দেখেছ? ইয়ানা মাথা নাড়িয়ে বলে, প্লিজ যাবেন না আমাকে রেখে, প্লিজ যাবেন না, আমি মরে যাব। অগ্নি ইয়ানার মাথায় চুমু খেয়ে বলে, কোথাও যাব না আমি তোমাকে রেখে, প্লিজ শান্ত হও। বাজে স্বপ্ন দেখেছ? ইয়ানা বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠে বলে, আপনাকে কেউ গুলি করেছিল। আপনি আমার কোলে নিস্তেজ হয়ে পড়েছিলেন। ইয়ানার স্বপ্নের কথা শুনে অগ্নি হালকা হাসে। তার চলে যাওয়াতে মেয়েটা এত পাগলামো করছে। জাস্ট একটা স্বপ্ন দেখেই। তাহলে চোখের পানি এটা বৃথা নয়। কাদুক আটকাব না। অগ্নি, কিছু হয়নি আমার। মানসিক টেনশনে তুমি এমন স্বপ্ন দেখেছ। আমি গুলিবিদ্ধ হয়েছি তবে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়নি। তুমি নিজেই তো আমাকে ব্যান্ডেজ করে দিলে। দেখো আমি একদম সুস্থ। এইসব ভেবেছ তাই এমন বাজে স্বপ্ন দেখেছ। কিছু হয়নি আমার। শান্ত হও। অগ্নি বুক থেকে ইয়ানার মাথা তুলে ধরে। চোখমুখ কান্নার কারণে ফুলে গিয়েছে। অগ্নি বেড সাইড থেকে পানি এনে ইয়ানাকে খাওয়ায়। ইয়ানা এখন ভয়ে কাঁপছে। এমন স্বপ্নের মানে কি? এমন বাজে স্বপ্নে কেন আসলো আমার চোখে? অগ্নি ইয়ানাকে শান্ত হতে দেখে নিজের বুকে নিয়ে শুয়ে পড়ে। অগ্নি খাটে হেলান দেয় আর ইয়ানা তার বুকে। একটা পাতলা চাদর তাদের উপর দেয় কোমর পর্যন্ত। অগ্নি, ভালো জিনিসগুলো মনে করো। খারাপ লাগা দূর হয়ে যাবে। ইয়ানা বুক থেকে মাথা তুলে অগ্নির চোখে চোখ রেখে বলে, আমাকে ভালোবাসেন তো আপনি? অগ্নি, আমার আসক্তি অনুভব কি ভালোবাসার কাতারে দাঁড়ায় না? ইয়ানা, পরে তো। কতটুকু ভালোবাসেন আমাকে? অগ্নি, পরিমাণ নেই। ইয়ানা, একটু বলুন না। আমার হৃদয়ের বয়ে চলে ঝড়কে শান্ত করুন, জাস্ট কয়েকটা বাক্য উচ্চারণ করে। না হলে বুকের ভিতরের তাণ্ডব থামাতে আমি অক্ষম। ইয়ানার কথায় অগ্নি ঠোঁট কামড়ে হাসে। এরপর গম্ভীর ভাব বজায় রেখে বলে, প্রিন্স ডায়নাকে যখন প্রশ্ন করেছিল আপনাকে কে বেশি ভালোবাসে, তখন প্রিন্স ডায়নার উত্তর ছিল, আমি যাকে ভালোবাসি, আমার স্বামী ছাড়া পুরো পৃথিবী আমাকে ভালোবাসে। কিন্তু আমার আবেগ, অনুভব তার উল্টো। আমার ভালোবাসা অন্যরকম।
কারণ আমি যাকে ভালোবাসি তাকে আমি ছাড়া সবাই যাতে এড়িয়ে চলে। যদি বিধাতা আমাকে শক্তি দিত তাহলে তোমাকে এই হাহাকার বুকের মধ্যে লুকিয়ে রাখতাম, যাতে আমি ছাড়া কেউ তোমাকে দেখতে না পারে। শুধুই আমি তোমাকে অনুভব, স্পর্শ করতে পারি। তোমার দিকে কেউ তাকালে ও আমার বুক হিংসে জ্বলে যায়। তুমি নিজেও জানো না তুমি আমার জন্য কি। ইয়ানা, এ কেমন আবেগ, এ কেমন অনুভূতি আপনার? অগ্নি ইয়ানার মুখটা নিজের মুখের কাছে এনে বলে। এইটা অগ্নি চৌধুরীর অনুভূতি শুধুমাত্র তার প্রিয়তমার জন্য। আমার জীবনের ৯-০ জুড়ে আমার বউ আর বাকি ১০ আমার আপনজন। ইয়ানা থমকে যায়। কম্পিত দৃষ্টিতে অগ্নির দিকে তাকায়। হঠাৎ করে ইয়ানা আবার ও ফুপিয়ে উঠে। ফুপিয়ে উঠার কারণে ঠোঁট উল্টে কান্না আসে। কেন ভালোবাসা পেয়ে ও এমন পরিস্থিতির শিকার সে? উনি কি ভালো হতে পারত না? ইয়ানার ঠোঁট উল্টানো দেখে অগ্নি কিছুক্ষণ ইয়ানার দিকে তাকায়। মনে হচ্ছে তার সামনে একটা বাচ্চা বসে আছে। অগ্নি ইয়ানার গাল ২ পাশে স্পর্শ করে বলে, কি হলো বউ, কাঁদছিস কেন? এইভাবে মায়া বাড়ালে কিন্তু আমি কন্ট্রোল হারিয়ে ফেলব। অগ্নির কথায় ইয়ানা কান্না অফ করে দেয়। বলা যায় না আবার যদি হামলা করে, তখন কে বাঁচাবে? সাউন্ড প্রুফ রুম হাজার চিৎকার করলে ও কেউ শুনবে না। ইয়ানা পুনরায় অগ্নির বুকে মাথা রেখে বিষণ্ণ কণ্ঠে বলে, যখন আমার জীবনে প্রফেসর অগ্নি চৌধুরীর হিসেবে আগমন করেছিলেন তাহলে মাফিয়া অগ্নি চৌধুরী হিসেবে কেন ধরা দিলেন? সূচনা যদি এতটা মধুর হয়, উপসংহার যাতে আমার, আপনার হাহাকার না হয়। সূচনার মতো ওই যাতে সমাপ্তি ঘটে। না হলে সহ্য করার ক্ষমতা নেই। অগ্নি গম্ভীর হয়ে পড়ে। ইয়ানাকে নিজের সাথে আগলে নিয়ে বলে, ঘুমিয়ে পড়ো। ইয়ানা, ঘুমাব না আর। একটু পর আজান দিয়ে দিবে। যেহেতু আজান দিয়ে দিবে তাই এখন ঘুমাতে চাই না। আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আপনার বুকে শুয়ে থাকি। অগ্নি ইয়ানাকে বাহুতে আবদ্ধ করে চোখ বন্ধ করে ফেলে। ইয়ানা শুধু স্বপ্নের কথা ভাবতেই যেন আত্মা কেঁপে উঠছে বারবার। এমন যাতে কিছু না হয়। চলবে। ইতিহাসের সমাপ্তিটা অনেক সুন্দর। অগ্নির ৪০ দাওয়াত ঢাকায়। সবাই চলে আইসো।